আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা হচ্ছে একটি অ্যাকাউন্টিং ক্লাস নিব। সাধারণত আমি ইংলিশ পড়াই, কিন্তু আমাদের অ্যাকাউন্টিং টিচার মিসিং, যার জন্য হচ্ছে আমি আজকে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা নিব। সাধারণত আমি দেখা যায় এইচএসসি যে ব্যাচ থাকে ওইখানে আমি অ্যাকাউন্টিং ফিনান্স দুইটাই পড়াই। সো আলটিমেটলি খুব একটা সমস্যা হবে না আশা করছি, তবে তোমরা সাপোর্ট করবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সবার জন্য ক্লাসটা উন্মুক্ত থাকবে আজকে, কারণ মাঝখানে আমাদের অনেকদিন ক্লাস হয়নি। আগামী সপ্তাহ থেকে আমাদের নতুন অ্যাকাউন্টিং টিচার আসবে, সেই ক্লাস নিবে, ঠিক আছে? আসলে আশা করছি ক্লাসে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা দেরি করব না। আশা করছি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের সবচাইতে বেস্ট একটা সাজেশন থাকবে, বা বেস্ট কিছু পাবা আমাদের থেকে ইনশাল্লাহ। এ তোমাদের সময়ের অপেক্ষা। তো দিয়ে যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, খুব দ্রুত, আমরা একদমই দেরি করব না, ঠিক আছে? চলো আমরা আজকে শুরু করি। সাধারণত আমাকে সবাই হিসাব বিজ্ঞান ক্লাসে দেখে, আজকে আবার দেখতেছে, সরি, সবসময় ইংলিশ ক্লাসে দেখে, আজকে আবার দেখতেছে হিসাব বিজ্ঞান ক্লাসে, না? ওকে, ঠিক আছে। সবাই একটু দ্রুত আসো, দেখি আজকে আমরা কিছু ম্যাথ সলভ করবো। দেখো 6 আর 7 লেকচার আমাদের, এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস। তো 6 আর 7 নম্বর লেকচার আজকে আমাদের পেইড ব্যাচের ক্লাস। আমরা ওইটা হচ্ছে আজকে আমরা তোমাদের সবার জন্য, যেন তোমরা যেন সবাই যেন ক্লাসটা করতে পারো, আমরা সবার জন্য ক্লাস লাইভে রেখেছি, যেন সবাই মিলে আমরা লাইভে ক্লাসটা করতে পারি। ইনশাল্লাহ আশা করছি তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুব সহজ হবে, তোমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু জানাবা আমার কথা ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যদি আমার কথা ক্লিয়ার থাকে, সাউন্ড ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ আমি শুরু করে দিব। আমাকে একটু দ্রুত জানাও, ঠিক আছে? একটু একটু দ্রুত জানাও, ফার্স্ট দ্রুত জানাও আমার কথা সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, আশা করছি মোটামুটি তোমরা সবাই ক্লিয়ার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, স্যার কি এসএসসি ব্যাচ 26 লাইভ লাইভ করাচ্ছেন? না রে ভাই, আমরা তো এসএসসি ব্যাচ, এসএসসি ব্যাচ পড়াই না। তবে এসএসসি এইচএসসি ব্যাচ আমরা খুব শীঘ্রই শুরু করবো, একটু সময় লাগবে। তুমি আমাদের ক্লাসটা করতে পারো। অ্যাকাউন্টিং যেহেতু বেসিক ক্লাস, আর অ্যাকাউন্টিং দেখা যায় 9-10 ইন্টারমিডিয়েট প্রায় অলমোস্ট কাছাকাছি, অ্যাডমিশন সবই কাছাকাছি। তো দেখা যায় বেসিক ধারণা থাকলে তুমি 9-10ও যা পড়বা, ইন্টার অ্যাডমিশনও প্রায় তাই একই রকম পড়া, জাস্ট লেন্দি প্রসেস। ওকে ভাইয়া, আপনি অ্যাকাউন্টিং নিবেন? না, আমি অ্যাকাউন্টিং নিব না, আজকে নিবো জাস্ট তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের নাকি টিচার একটু মিসিং, তো এই জন্য আজকে ক্লাসটা নিয়ে নিব। তোমরা অলরেডি দেখেছো যে তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসতেছে, না? তোমাদের অলরেডি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আর যারা আমাদের ফার্স্ট টাইম আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সব কিন্তু অলমোস্ট একসাথে চলে আসতেছে, তাই না? মেবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা বড় ভাইয়ের সাথে কথা বললাম, মেবি তোমাদের সার্কুলারটা চলে আসবে আজকে। কয় তারিখ? আজকে হচ্ছে মনে হয় 14 তারিখ, না 15 তারিখ, আজকে 15 তারিখ। তো ধরো তোমাদের সার্কুলারটা চলে আসবে, আশা করা যায় 17-18 তারিখের দিকে। 17 অথবা 18 তারিখের দিকে তোমাদের সার্কুলার চলে আসবে। 17-18 তারিখের দিকে সার্কুলার চলে আসবে। 23 তারিখ থেকে আবেদন শুরু, আর হচ্ছে 7 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা। তো এই যে এত দ্রুত পরীক্ষাগুলো চলে আসতেছে, এর ফলে কি হবে দেখো, মানবিক থেকে কমার্সের ক্লাসে চলে আসছি, ক্রিমিনাল, ঠিক আছে? এবং তুমি চলে আসছো। ওকে, ঠিক আছে, হ্যাঁ ক্লাসগুলো নিতে হবে, কেননা দেখা যায় তোমাদের পরীক্ষা চলে আসছে, এর মধ্যে দেখা যায় যদি দেরি করে ফেলি তাহলে তোমরা অনেকটা পিছিয়ে যাবা। আমরা কখনো চাই না তোমরা পিছিয়ে যাও। তোমরা আমাদের এখানে প্রায় 300+ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, অলমোস্ট 350, যদি ভুল না করি। তো এতগুলো শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের তো আর আমরা হাল ছেড়ে দিতে পারবো না ভাই, তোমাদের হাতে ধরে রাখতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে মোটামুটি ক্লিয়ার। চলো আমরা প্রথম কোশ্চেন শুরু করি, যেহেতু 50টা কোশ্চেন অনেক সময় লাগবে, আর যেহেতু ম্যাথও আছে সাথে। প্রথম কোশ্চেন একদমই সহজ, নাও। বলো কোনটি কাল্পনিক সম্পত্তি? বলো কোনটি কাল্পনিক সম্পত্তি? গ্রন্থ সত্য, কপিরাইট, এটাকে বলা হয় কপিরাইট, ইংলিশে বলা হয়েছে কপিরাইট। ওকে, কপিরাইট। সুনাম, ঠিক আছে। ভ্যালুয়েশন, ওকে। ইজারা সম্পত্তি, লিজিং, নাকি হচ্ছে শেয়ার ওভার? বলো কোনটি হচ্ছে কি আমাদের, বলো তো, কাল্পনিক সম্পত্তি, যেটাকে আমরা কাল্পনিক ভাবে সম্পত্তি হিসেবে কাউন্ট করি, বলো কোনটা? সবাই একটু দ্রুত আমাকে জানাও, আমি একটু দেখবো, সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত দ্রুত জানাবা। দেখি এটা কি হবে, আমি একটু অ্যান্সারটা দেখবো সবার কাছ থেকে। সবাই একটু জানাবা আমাকে অ্যান্সারটা কি হবে, দেরি করা যাবে না ভাই, ঠিক আছে? ক্লাস এমনি লেট করছি, বাসায় অনেক কিছু একটু হ্যাসেল ট্যাসেল গেল, এগুলো সেরে টেরে আসলাম, ঠিক আছে? একের হচ্ছে ডি, টপিক কি স্যার? ওকে, আমাদের টপিক হচ্ছে 3টা টপিক আজকে আছে। একটা হচ্ছে দেখো আর্থিক অবস্থার বিবরণী, ওকে, আমি লিখতে ভুলে গেছিলাম, আর্থিক অবস্থার বিবরণী। ওকে, আর্থিক অবস্থার বিবরণী একটা, আর হচ্ছে এক মালিকানা ব্যবসায়, যদি পরীক্ষা আসে না, এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসায় যদি আসে না, তাও কয়েকটা ম্যাথ রাখছি। আর হচ্ছে আমাদের আহ এক মালিকানা ব্যবসায় আসে না, এই জন্য এটা কয়েকটা ম্যাথ। অব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী, অব্যবসায়ী প্রতিষ্ঠান,
অব্যবসায় প্রতিষ্ঠান থেকে কয়েকটা ম্যাথ, আর মেইন হচ্ছে আমাদের অংশীদারি। ওকে, তাহলে দেখো মেইন হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা আমরা মেইন ভাবে পড়বো, আর হচ্ছে অংশীদারিটা পড়বো। এই দুটো থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে পরীক্ষা, এই দুটো থেকে, বুঝতে পারছো? এই দুটো থেকে ম্যাথ কম আসে, তাই এই দুইটা হচ্ছে কি আমি সাব সাব অধ্যায় হিসেবে রাখছি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। সবাই অ্যান্সার করে ফেলেছে অলরেডি দেখলাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, অনেকেই অ্যান্সার করে ফেলেছো, সবার জন্য অনেক থ্যাঙ্কস। তাহলে চলো আমরা একটু অ্যান্সারটা সলভ করি। দেখো, গ্রন্থ সত্য কি দেখো তো। গ্রন্থ সত্য হচ্ছে আমাদের মেধা সম্পদ, একটা হচ্ছে মেধা সম্পদ, আর একটা হচ্ছে আমাদের কাল্পনিক সম্পদ। এখন দেখো, গ্রন্থ সত্য হচ্ছে আমাদের মেধা সম্পদ, এইটা হচ্ছে আমরা মেধা দিয়ে করি। যেমন ধরো আমাদের প্রতিষ্ঠানে বই আছে, আমাদের প্রতিষ্ঠানে কি আছে, বই আছে, ওইটা হচ্ছে আমরা মেধা দিয়ে কাজ করছি, মেধার মাধ্যমে আমরা একটা ভালো একটা বইটা তৈরি করার চেষ্টা করছি, দ্যাটস মিন গ্রন্থ সত্য। সুনাম, সুনাম কি? সুনাম হচ্ছে প্রতিষ্ঠানের যদিও একটা অলিক সম্পদ, কিন্তু প্রতিষ্ঠানে এটা কি হিসেবে থাকে, অসমন্বিত খরচ হিসেবে দেখানো হয়। তাছাড়া হচ্ছে এটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা ভ্যালু, প্রতিষ্ঠানকে একটা ভ্যালু তৈরি করে। যেমন আমাদের প্রতিষ্ঠান থেকে যদি আগামী বছর যদি ধরো 200 স্টুডেন্ট চান্স পায় বা 100 স্টুডেন্ট চান্স পায়, ওটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য সুনাম, ঠিক আছে? যেটাকে আমরা কিছু কিছু জায়গায় স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাই, ইজারা সম্পত্তি, এটা আমাদের ডিরেক্ট স্থায়ী সম্পদ, ঠিক আছে? এটাকে আমাদের ডিরেক্ট স্থায়ী সম্পদ। কিন্তু দেখো আমাদের শেয়ার অবহার, শেয়ার অবহারকে আমরা সাধারণত আলটিমেটলি কোন কাইন্ড অফ কিছু কিছু জায়গায় খরচ হিসেবেও দেখাই, আবার একে কি আমরা আলাদাভাবে সম্পদ হিসেবে কাউন্ট করি, যার জন্য একে বলা হচ্ছে কাল্পনিক সম্পদ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। আমরা থিওরি একটা আগে পড়ে নিব না। অলিক সম্পদ নাও, ট্রাই করো, কোন নিচের কোনটি অলিক সম্পদ। দেখো, প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, নাকি হচ্ছে শেয়ার বাট্টা? সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে, সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই ফার্স্ট। আমরা দ্রুত একটু অ্যান্সার করবো, ঠিক আছে? আমি একটু দেখবো কে অ্যান্সার করতে পারি। আগামী সপ্তাহ থেকে আমাদের নতুন টিচার আসবে, সমস্যা নেই, ইনশাল্লাহ আশা করছি আগামী সপ্তাহ থেকে তোমরা আবার ভালো টিচার পাবা। আমরা নতুন টিচার নিয়োগ দিয়েছি, আশা করি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ওই টিচার ক্লাস নেবে, তোমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট তোমাদের ক্লাস চলে আসতেছে, দেখা যায় পরীক্ষা চলে আসতেছে, এই জন্য আজকে ভাবলাম যে ক্লাসটা আমি নিয়ে নিই, কেননা তোমাদের শুধু শুধু ফাঁকা কেন যাবে। ঠিক আছে ভাই, বলো অ্যান্সার বলো। এখন দেখো, সাধারণত আমাদের প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, এইগুলো আমাদের কি বলতো মেধা সম্পদ হিসেবে তিনটা। এই দুইটা হচ্ছে আমাদের মেধা সম্পদ, আর এটা হচ্ছে আমাদের একটা স্থায়ী সম্পদ। শেয়ার বাট্টাটা কি তাহলে বলো তো? শেয়ার বাট্টা কি বলো? প্রত্যেকের দ্রুত অ্যান্সার করবা। শেয়ার বাট্টা কি ভাইয়া? দ্রুত, আমরা দেরি করবো না। ফাইন, ওকে, অনেকে অ্যান্সার করতেছো, ঠিক আছে, ভেরি গুড। শেয়ার বাট্টাটা তাহলে হচ্ছে আমাদের কি? ভেরি গুড, তাহলে আমাদের অলিক সম্পদ। ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার ক্লিয়ার করলাম। আমি সময় নিব না ভাই, কেননা ম্যাথে সময় নিতে হবে, তাই আমি কোশ্চেনগুলো ফাস্ট পড়বো। তোমরা বেশি বেশি কমেন্ট করবা, প্রত্যেকে 2 থেকে 3টা করে কমেন্ট করবা। ওকে, প্রত্যেকে 2 থেকে 3টা করে কমেন্ট করবা, কমেন্ট করবা। যারা যারা করবা না, যারা করবা না, ওকে, দেখো, যারা করবা না, যারা করবা না কমেন্ট কি, যারা কমেন্ট করবা না তারা কি বলতো? তারা হচ্ছে হাউন আঙ্কেল, তারা হচ্ছে হাউন আঙ্কেল। ওকে, আজকে নাকি একজন ধরা গেছে, তারা হচ্ছে হাউন আঙ্কেল। ওকে, ফাইন, যারা যারা কমেন্ট করবা না তারা হচ্ছে হাউন আঙ্কেল। ওকে, আসপিয়া বিনতে আইয়ুব, বোন, তোমার বইটা কুরিয়ার করা হয়েছে, তুমি মনে মেসেজ দিছিলা, তোমার বইটা কুরিয়ার করা হয়েছে, ইনশাআল্লাহ তুমি ইয়া পাবা, তুমি খুব শীঘ্রই বইটা পেয়ে যাবা, চিন্তার কোনো কারণ নাই। আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করবো। দেখো কি বলছে, দেখো, বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে, দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায়? চলো আমরা এটা একটু লিখি। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে বিক্রয় থেকে, দেখো, বিক্রয়, বিক্রয়, ঠিক আছে? ওকে, বিক্রয় ধরো একটা অ্যামাউন্ট, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে দেখো আমরা কি পাই? তাহলে হচ্ছে মোট লাভ পাই, মোট লাভ পাই। এখন আমাকে বসি, দেখো, বিক্রিত ব্যয়ের সাথে তাহলে মোট লাভ যোগ করলে কি হয়? দেখো এই দুইটা, দেখো এই দুইটা, তাহলে দেখো আলটিমেটলি এটা কি আছে? বিক্রয় থেকে মাইনাস হয়েছে, তাহলে মোট লাভের সাথে যদি আমরা এটা যদি যোগ করি, তাহলে আলটিমেটলি তাহলে আমরা কি পাবো? বিক্রয় পাবো। তাহলে কি পাবো? বিক্রয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা কি, যদি মোট লাভ যোগ করি, তাহলে কি হবে? আমরা আলটিমেটলি বিক্রয়টা পাবো। ভেরি গুড। ওকে, কে কি অ্যান্সার করেছো? ওয়ালাইকুম আসসালাম মাসকুরা, ঠিক আছে। মার্জি অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, কালিয়ান গলদার অ্যান্সার করেছো, ওকে, বুলেট অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, মেহজাবিন অ্যান্সার করেছো, রাশেদ অ্যান্সার করেছো, টিপু অ্যান্সার করেছো। হাউন আঙ্কেল কি ভাইয়া? চামিলি, হাউন আঙ্কেল কি? এত কিছু তো বলা যাবে না, এইগুলা সিক্রেট। এইগুলা যারা যারা ক্লাস করে, এই হাউন আঙ্কেল কি রে, যারা যারা কমেন্ট করতেছে একটু বলো তো, বেচারে জানে না হাউন আঙ্কেল কি। যাই হোক, আমিও জানি না, আমিও শিখছি আর কি তোমাদের থেকে। যাই হোক, ওকে, চলো দেখো, পাওনাদার আর্থিক অবস্থার বিপরীতে কোন অংশে থাকে? পাওনাদার, পাওনাদার আর্থিক অবস্থার বিপরীতে কোন অংশে থাকে বলো? পাওনাদার একটা নাম কি বলতো? প্রদেয়, তাই না? প্রদেয় অথবা, হ্যাঁ, প্রদেয় বলে। ওকে, ফাইন, এই দুইটা। পাওনাদার আর্থিক অবস্থায় কোন জায়গায় থাকে বলো তো? চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ, নাকি দীর্ঘমেয়াদী দায়?
বলো। খুবই সহজ কোশ্চেন, সহজ সহজ কিছু কোশ্চেন রাখছি যাতে করে সবাই বেশি বেশি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? ওকে, আমি জানি না আসলে হারুন আঙ্কেল কাকে বলা হয়, এটা হচ্ছে তোমরা ভালো জানো, যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, একটু জানো আমাকে দ্রুত 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 দ্রুত। ওকে, কি হবে তাহলে আমাকে একটু দ্রুত জানাবা। রাইট অ্যান্সার কি? ভেরি গুড, অনেক অ্যান্সার করতে পেরেছে, এটা খুব সহজ কোশ্চেন ছিল। আসলে আলটিমেটলি চলতি দায়, ধরো চলতি সম্পদ যদি এরকম একটা ধরি, তাহলে তো তার মধ্যে নগদ টাকা, নগদ। ধরো স্থায়ী সম্পদ যদি এরকম একটা কাউন্ট করি, তাহলে ধরো কি ধরতে পারি? ধরো দালান কোঠা, দালান কোঠা, ওকে, দালান কোঠা। যদি দীর্ঘমেয়াদী দায় ধরতে, তাহলে কি? ধরো ঋণ ধরতে পারি, ঋণ। ঋণের আগে অবশ্যই কি থাকে? পার্সেন্টেজ থাকে, 10% ঋণ, ঠিক আছে? তাহলে আমাদের চলতি দায় হচ্ছে কি? পাওনাদার। খুবই সহজ কোশ্চেন। আমরা একটু ডিপ কোশ্চেনের দিকে যাব, আমরা থিওরি পড়বো না আজকে, জাস্ট এমসিকিউ পড়বো। দেখো নিচে কোনটি পরোক্ষ খরচ? পরোক্ষ খরচ দেখো, নির্ক্রিয়া খরচ, ডক চার্জ, আমদানি শুল্ক, ওকে, আর কি দেখো? আন্তঃপরিবহন। এখন দেখো একটু বোঝার চেষ্টা করো, ডক চার্জ এটা কি বলা হয়? দেখো এটাকে সহজ ভাষা বলতে গেলে আরো ইজি করতে পারি। দেখো জাহাজ, জাহাজ নোঙর করা ভাড়া, নোঙর করার ভাড়া, ওকে, এটা আমি পরে ব্যাখ্যা দিব। আমদানি শুল্ক, আমদানি, আমদানি অন্য দেশ থেকে, আমি ব্যাখ্যা করে লিখি, দেখো অন্য দেশ থেকে পণ্য আনার খরচ। কেন ব্যাখ্যা দিতেছি? কারণ আছে, দেখো আনার খরচ, ওকে। আচ্ছা, আন্তঃপরিবহন কি বলো? ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? বলো। বই পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহন, আন্তঃপরিবহন কি? ক্রয় পরিবহন, ওকে। ক্রয় করার পর পণ্য আনয়ন খরচ, আনয়ন খরচ, ওকে ফাইন। এখন একটা জিনিস দেখো, নিরীক্ষা খরচ। নিরীক্ষা খরচটা কি? ধরো নিরীক্ষা খরচ হচ্ছে, ধরো অডিট বলা হয়, সহজ ভাষা বলতে অডিট, অডিট, ওকে। আরো সহজ ভাষা বলতে গেলে দেখো আমরা যে হিসাব করছি, ওকে, হিসাব পরীক্ষা। হিসাব পরীক্ষা মানে কি? একটু পরে ব্যাখ্যা দিব, দেখো, ওকে ফাইন। এখন দেখো, দেখো যদি আমরা ডক চার্জ থেকে যদি কল্পনা করি, ধরো কোন একটা পণ্য তুমি ধরো জাহাজে করে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা জায়গায় আনছো, সেটা জাহাজ হতে পারে, ট্রলার হতে পারে, যাই হোক। তো ধরো ওই জিনিসটাকে একটা জায়গায় ভেড়ানো হয়, একটা পণ্যকে এনে কি একটা জায়গায় ভেড়ানো হয়, তারপরে কি হয়? ওইখানে একটা মানুষ আসে বা ওইখানে প্রতিষ্ঠানের লোকগুলা যায় যে হ্যাঁ এটা আমাদের জাহাজ, আমরা পণ্যগুলোকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য ওইখানে একটা ভাড়া দিতে হয়, বুঝতে পারছো? যেমন ধরো আমাদের দেশে আমরা যখন বিজনেস করি বা আমরা যদি বিজনেস করতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হয়? বিজনেস করতে চাইলে কিন্তু আমাদের বিজনেস একটা ভ্যাট দিতে হয়। যেমন ধরো আমরা ফেসবুকে যারা বুস্ট করি বা যারা ফেসবুকে যারা কাজ করি, তাদের জন্য কিন্তু একটা টিন আইডেন্টিফিকেশন নাম্বার লাগে। টিনের মাধ্যমে কি হয়? আমরা যে বুস্ট করি ওইখান থেকে তারা কি 15% করে কেটে রেখে দেয়। এইটা হচ্ছে কি? মানে সরকারকে ভ্যাট দাও। আমি একটা দেশে বিজনেস করবো, তার মানে সরকারকে ভ্যাট দিতে হবে। সো সেম, তুমি যদি জাহাজের পণ্যগুলো যদি একটা নির্দিষ্ট জায়গায় যদি নোংর করে রাখো, নোংর করার ফলে কি ওই পণ্যটা যদি তুমি যদি আনতে যাও, আনার ফলে কি তোমার ওইখানে একটা চার্জ দিতে হয়, ওইটাকে বলা হয় ডক চার্জ। আর এইটা দেখো একদম পণ্যের সাথে কানেক্টেড, মানে পণ্য যে ক্রয়, পণ্য ক্রয়, ক্রয়ের সাথে কানেক্টেড না, মানে ক্রয় করতে গিয়ে তো এই খরচটা হয়েছে, এই জন্য এটাই বলা হয় কি? দেখো তো প্রত্যক্ষ খরচ, এটা কি আমাদের প্রত্যক্ষ খরচ, তাহলে এটা আসবে না। আমাদের চাইছি কি? পরোক্ষ খরচ, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, তার মানে এইটা হচ্ছে উত্তর হবে না, গেল। আমদানি শুল্ক, একটা পণ্য যখন আমরা ক্রয় করছি, যখন আমরা সেটা যখন দেশে আনতেছি, ধরো দেশের বাইরে থেকে ধরো আমি স্যামসাং ফোন নিয়ে আসবো, 100টা ফোন, 100টা ফোন দেশের বাইরে থেকে আনার জন্য, আমার দেশে আনার জন্য যতটুকু চার্জ প্রযোজ্য হবে, সরকারকে চার্জ দিয়ে আনতে হবে, ওইটা হচ্ছে আমদানি শুল্ক। তার মানে দেখো এই টাকাটাও কিন্তু আমরা ওই পণ্যের সাথে দিয়ে দিই, পণ্যের সাথে আমরা যোগ করে নিই। ধরো আমি 100টা ফোন কিনছি, ধরো মনে করে দাও 10 লাখ টাকা দিয়ে, আর সরকারকে দিলাম হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে আলটিমেটলি আমি পণ্যের ক্রয় মূল্যের সাথে গিয়ে এই 1 লক্ষ টাকা যোগ করবো, তার মানে এইটাও কিন্তু পণ্যের ক্রয়ের সাথে কানেক্টেড, তার মানে এটা প্রত্যক্ষ খরচ, তার মানে এটা উত্তর হবে না। আবার দেখো আন্তঃপরিবহন, তুমি ধরো 100টা স্যামসাং ফোন কিনছো, ওইটা হেঁটে হেঁটে তোমার অফিস চলে আসবে, তুমি আনার জন্য একটা যাতায়াত খরচ হবে না, তার মানে কি? পরিবহন খরচ। তো এইটাও দেখো আমরা এইখানে যোগ করে নিবো যে হ্যাঁ আমার যাতায়াত খরচ 10,000 টাকা, তার মানে এটাও হচ্ছে ক্রয়ের সাথে কানেক্টেড, মানে কি? প্রত্যক্ষ, তার মানে আলটিমেটলি পরোক্ষ কোনটা? নিরীক্ষা খরচ, এটা হচ্ছে আমাদের পরোক্ষ খরচ, ওকে ফাইন। আশা করি তোমার সবাই বুঝতে পারছো, যদি এত ব্যাখ্যা দেওয়া লাগে না, তবু কিছু কিছু কোশ্চেনে মনে হয় যে একটু ব্যাখ্যা দিলে ভালো লাগে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। প্রীতম মিশ্রা, ও আবার কেমন যেন একটা ইমোজ দেয়, কেন এরকম ইমোজ কেন বলো? ওকে দেখো কি বলছে, নিট লাভের অর্থ কে দাবি করতে পারে? ফাইন, নিট লাভ, নিট লাভ আর হচ্ছে মোট লাভ, দুটো কিন্তু আলাদা কথা, বুঝতে পারছো? মোট লাভ কিরকম? ওকে দেখো, বিক্রয় থেকে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দেওয়া হয়, তাহলে হচ্ছে কি আমাদের মোট লাভ, তার কি আমাদের মোট লাভ, ওকে। আর দেখো মোট লাভ থেকে, মোট লাভ থেকে যদি যদি আমাদের পরিচালন কার্যাবলী বাদ দিই, পরিচালন প্লাস অপরিচালন,
অপরিচালন, এগুলো যদি বাদ দেই তাহলে হইতেছে আমাদের নিট লাভ। এখন দেখো নিট লাভ যেটা সেটা কে দাবি করতে পারে বলো তো? মালিক, সরকার, বিনিয়োগকারী নাকি ঋণদানকারী? বলো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না ভাই, ফার্স্ট। ওকে, আসলে দেখো আলটিমেটলি প্রতিষ্ঠানের যদিও মালিক হচ্ছে একজন কি, একজন দায় হিসেবে কাজ করে, দাবিদার, ঠিক আছে, অর্থের দাবিদার। তো আলটিমেটলি যখন নিট লাভ থাকে তখন এই টাকাটা আলটিমেটলি শুধুমাত্র একমাত্র মালিকই দাবি করতে পারে। কেননা দেখো সরকারকে আমরা যে ভ্যাট দিই সেটা আমরা অলরেডি পরিচালন ব্যয় দেখা ফেলি, পরিচালন ব্যয়তে আমরা দেখা ফেলি। বা ধরো যদি আমরা বীমা করি, তার মানে ওইখানে সে পেয়ে গেছে, তার আর পাওয়ার কিছু নাই। বিনিয়োগকারী, ধরো আমরা যাদের থেকে ঋণ নিছি, ঋণের সুদ আমরা দিয়ে দিই, তার মানে কি সে অলরেডি পেয়ে গেছে। ঋণদানকারী, যার থেকে ঋণ নিছি তাকে আমি ঋণের অর্থ পরিশোধ করছি, তখন সেও পেয়ে গেছে। তাহলে আলটিমেটলি পায় নাকি? মালিক পায় না। তাহলে নিট লাভ থেকে আলটিমেটলি টাকা পাইতে পারে কি? শুধুমাত্র মালিকই কি টাকাটা পাইতে পারে, আর কেউ না। ফাইন। আসপি অ্যান্সার করেছো, শাকিল অ্যান্সার করেছো, আরিফ অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, আশ অ্যান্সার করেছো, উপমা, আশিক এলাহি অ্যান্সার করেছো, উপমা, টিপু চাকমা, থ্যাংক ইউ সো মাচ, ইবা মাস্কোরা, ওকে ফাইন, মাহফুজ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, দেখো তো কি বলছে। হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়? দেখো এখন আর্থিক অবস্থা বিবরণী, দেখো আমাদের এরকম বিবরণী কয়টা বলো তো? বিবরণী কয়টা? বিবরণী কয়টা বলো? বিবরণী কিন্তু পাঁচটা। বিবরণী কয়টা? বিবরণী কিন্তু পাঁচটা। কি বলতো? বিষয়দায়ী বিবরণী, তারপরে কি বলতো আর্থিক অবস্থার বিবরণী, তারপর কি বলতো মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর কি বলতো সংরক্ষিত আয় বিবরণী, আরেকটা আছে বলো সেটা কি? আরেকটা হচ্ছে টিকা। ওকে, একটা কি টিকা। ওকে ফাইন। এখন দেখো এতগুলা বিবরণীর মধ্যে দেখো আর্থিক অবস্থা বিবরণীটা দেখো শুধুমাত্র নির্দিষ্ট একটা তারিখে করা হয়। আর শুধুমাত্র কি বলতো নির্দিষ্ট একটা তারিখে করা হয়। আর প্রত্যেকটা দেখো এর হিসাবকাল শেষে, এর হিসাবকাল শেষে, এর হিসাবকাল শেষে করা হয়। আর এইটা হচ্ছে পদচিহ্ন বা ধরো টিকা দেওয়া হয়। টিকা কিরকম? যেমন ধরো কিছু কিছু হিসাব আছে, যেমন ধরো মণিহারি, এটাকে আমরা চলতি সম্পদ দেখাইতে পারি, আবার ধরো এটাকে আমরা ব্যয় হিসেবে দেখাইতে পারি। তো এরকম কিছু এন্ট্রি যদি কনফিউশন লেগে যায়, সেক্ষেত্রে আমরা এখানে নিচে একটা টিকা দিয়ে দিই যে হ্যাঁ এটাকে আমরা চলতি সম্পদ হিসেবে ধরে দেখায় ম্যাথটা কি সমস্যাটা কি বা ম্যাথটা আমরা সমাধান করছি, দ্যাট মিনস। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু অ্যান্সার করে ফেলবো। দেখো তো কি বলছে। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? বলো সবাই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, এখন দেখো আর্থিক মূল্যের এক ধারণা মানে কি? মানে হচ্ছে দেখো অর্থের মূল্যে কোনো একটা ধারণা থাকবে, মানে একটা পণ্য ক্রয় করতে গেলে ওইটার অবশ্যই আর্থিক মূল্য থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে অর্থের মূল্যে পরিমাপযোগ্য ব্যবসায়ী সত্তা ধারণা। ব্যবসায়ী সত্তা ধারণা বলতে কি বোঝানো হয়? ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব একটা সত্তা থাকবে, কৃত্রিম ব্যক্তি সত্তা বলা হয়। কিরকম? যেমন ধরো এই তারেক্স একাডেমি, মানে আমাদের যে প্রতিষ্ঠান বা আমার যে প্রতিষ্ঠান, এইটা অবশ্যই মালিকানা আমি আছি, ফাইন। কিন্তু ধরো সাপোজ এই প্রতিষ্ঠানটার নাম আমি তারেক্স অ্যাডমিশন কলেজ না, ধরো এমন একটা নাম দিলাম, যে নামটা ধরো মনে করে যে আমাদের কারো নামটা মিন করতেছে না, তার মানে ওইটা দেখো নিজস্ব একটা ওইটা কোনো নিজস্ব ব্যক্তি প্রতিষ্ঠান না হয়ে বা ব্যক্তির নাম না থাকার পরে গিয়ে ব্যক্তির মতো করে কাজ করে, দ্যাট মিনস কি কৃত্রিম ব্যক্তির সাথে থাকে, এই জন্য বলা হয় ব্যক্তি সত্তা ধারণা। ওকে, হিসাবকল ধারণা। হিসাবকল ধারণা বলতে কি বোঝানো হয়? এই হিসাবকল ধারণা কাজ করা হচ্ছে বিষয়দায়ী বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। তাহলে আলটিমেটলি দেখো আর্থিক অবস্থা বিবরণীকে মিন করা হয় যে একটা প্রতিষ্ঠানকে দেখো, একটা প্রতিষ্ঠান রানিং কনসেপ্ট। রানিং কনসেপ্ট মানে কি? দেখো প্রতিষ্ঠানটা কি একটা রানিং ভাবে চলবে, এই প্রতিষ্ঠানটা কি নিরবিচ্ছিন্ন ভাবে আগামী অনেকগুলো বছর একটা সাপোর্ট দিবে, দ্যাট মিনস এই জন্য কি করা হয়? প্রত্যেক বছর শেষে একটা আর্থিক বিবরণী তৈরি করা হয়। তাহলে আর্থিক বিবরণীর তথ্যটা কোথায় পাওয়া যায়? চলমান প্রতিষ্ঠান ধারণার মধ্যে কি পাওয়া যায়। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন চলো। এখন দেখো কি বলতেছে, দেখো নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় কি মানে? দেখো একটা হচ্ছে ট্রানজিবল, একটা হচ্ছে ইনট্রানজিবল। ইংলিশে বলা হয় ট্রানজিবল, আর হচ্ছে কি ইনট্রানজিবল। স্পর্শনীয়, অস্পর্শনীয়। স্পর্শনীয় মানে কি? যেটা আমরা ধরতে পারি, ছুঁইতে পারি। যেমন ধরো আমার প্ল্যাটফর্মে এইটা হচ্ছে একটা সম্পদ, ডিজিটাল বোর্ড হচ্ছে একটা সম্পদ, আমি এটা কিন্তু টাচ করতে পারি, আর আমি কি করতে পারি? টাচ করতে পারি। আবার ধরো ধরো আমার প্রতিষ্ঠানে যদি 10টা স্টুডেন্ট চান্স পায়, 10টা চান্স পায়, যে সুনামটা হবে ওই সুনামের ফলে কি আমাদের প্রতিষ্ঠানে আরো বেশি স্টুডেন্ট ভর্তি হবে, বিশ্বাস পাবে যে হ্যাঁ এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি হলে চান্স পায়, ওইটা কিন্তু আমি দেখতে পাবো না, ওইটা হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ, যেটাকে আমি দেখতে পাই না। তাহলে দেখো ভূমি আমি স্পর্শ করতে পারি বা এটার উপর আমি কোনো কাজ করতে পারবো, ঠিক আছে। প্রাপ্য হিসাব, কেউ আমার থেকে আমি কারো কাছে পণ্য বিক্রি করছি, তার কাছ থেকে আমি এখন টাকা পাবো, প্রাপ্য হিসাব। ওকে, আবার অগ্রিম প্রদত্ত বীমা, আমি একটা বীমা গ্রহণ করছি, সেখানে আমি কি করছি বলতো? আমি বীমা টাকা কি প্রদান করছি, আমাকে সে সার্ভিস দিবে। কিন্তু ট্রেডমার্ক, ট্রেডমার্ক এটা কি বলতো? বলো কে কি অ্যান্সার করতে পারছো? ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার পারতেছো না। ওকে, তাহলে অস্পর্শনীয় সম্পদ কি বলতো ভাইয়া? ট্রেডমার্ক। ভেরি গুড। প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, গ্রন্থসত্ত্ব, এগুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয়। ওকে ফাইন। দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত হয়? দেখো তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় কি দিয়ে ভাইয়া?
প্রারম্ভিক মজুদ পণ্য, ওকে, প্লাস প্রারম্ভিক মজুদ পণ্যটা নর্মালি থাকে এরকমই। তারপর হচ্ছে ক্রয়, ক্রয় প্লাস কি বলতো, ক্রয়ের সাথে কি বলতো, অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় যোগ হয়। তারপর হচ্ছে ধরো অলিখিত ক্রয় যোগ, আরেকটা কিছু যোগ হয়, ধরো ভুলে গেছি না, অলিখিত ক্রয়টা ধরো। তারপর হচ্ছে বাদ দেওয়া হচ্ছে ফেরত, বাট্টা ফেরত বাদ যায়, তারপর হচ্ছে বাট্টা বাদ যায়, তারপর হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয় বাদ যায়। ওকে, আচ্ছা। আর এর সাথে যোগ ধরো ডক চার্জ, একটু আগে পড়াইছি, ডক চার্জ যোগ হয়, জাহাজ ভাড়া যোগ হয়। তারপর হচ্ছে ধরো কি যোগ হয়, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক যোগ হয়। তারপর হচ্ছে ধরো আমদানি শুল্ক যোগ হয়, এরপর কি হয় ধরো আন্তঃপরিবহন যোগ হয়। এই সবগুলো কি হয়, যোগ। তাহলে এই পুরোটা যোগ করে কি করা হয় বলতো, বাদ সম্পূর্ণ মজুত পণ্য, সম্পূর্ণ মজুত পণ্য। ওকে, ফাইন। তাহলে এখন দেখো, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত, দেখো বেতন, বেতন হচ্ছে কি আমাদের পরিচালন ব্যয়, বেতন হচ্ছে কি পরিচালন ব্যয়। বই পরিবহন মানে বিক্রয় পরিবহন, দেখো আন্ত পরিবহন কিন্তু ক্রয় পরিবহন, ওটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যোগ। বই পরিবহন হচ্ছে কি বিক্রয় পরিবহন, যেটা কি হয় বলতো, পরিচালন ব্যয় যায়। ওকে, পরিচালন ব্যয় যায়, মনিহারি খরচ, এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। ওকে, তাহলে আলটিমেটলি কি জাহাজ ভাড়াটা হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ ব্যয় বা অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি জাহাজ ভাড়া। আশা করি প্রত্যেকে অ্যান্সার করতে পারছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেন চলে যাবো। চলো আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করবো। দেখো কোন মূলধনের উপর সুদ ধার্য করা হয়, কোন মূলধনের উপর সুদ ধার্য করা, দেখো এখানে আমাদের অনেক মূলধন আছে। ধরো চলতি মূলধন, চলতি মূলধন, সমাপনী মূলধন, ওকে, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন, এরকম অনেকগুলো মূলধন আছে। চলতি মূলধন, সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন, ওকে, বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন, ওকে, বিনিয়োজিত মূলধন, ওকে। আরেকটা আছে কি যেন মূলধন, ধরো ভুলে গেছি, একটা যে মূলধন আছে, যাই হোক এই করে ধরো। দেখো কোন মূলধনের উপর সুদ ধার্য করা হয় বলো, বিনিয়োজিত মূলধনের উপর, সমাপনী মূলধনের উপর, প্রারম্ভিক মূলধনের উপর, নাকি কার্যকরী মূলধনের উপর। ফাইন, তাহলে কোনটা হবে বলো তো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত। ওকে, দ্রুত একটু অ্যান্সার করো, ফার্স্ট, দেরি করা যাবে না। সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবো, দেরি করা যাবে না একদমই ভাইয়েরা, প্লিজ। ওকে, অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলছে, কারণ তোমরা বুঝতেছো আসলে আলটিমেটলি দেখো প্রারম্ভিক মূলধনের উপরে কি আমরা সুদ ধার্য করতে পারি, প্রারম্ভিক মূলধনের উপর আমরা কি করতে পারি, সুদ ধার্য করতে পারি। সমাপনী মূলধনের উপর আমরা কিসব সুদ ধরবো, সুদ ধরতে হলে তো একটা টাইম লাগবে, একটা ডিউরেশন লাগবে। ডিউরেশন দেখো, সমাপনী মূলধন ধরো, ধরো আমাদের আজকে বছরের শেষ তারিখ 30 তারিখ, আজকে আমি যদি সুদ ধরি ধরো 10%, আমি কত পার্সেন্ট, কত টাকা পাবো। সমাপনী মূলধন আমি এখন খাটাইতে পারলাম না, যে টাকা আমি খাটাইনি সেটা কি সুদ ধরবো, দ্যাট মিনস প্রারম্ভিক মূলধন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনে যাবো। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো একতরফা পদ্ধতি, দেখো একতরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কোনটি বলো, একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কোনটি, দ্রুত বলো, দ্রুত, ফার্স্ট। আমি দেখবো এটা কে কে বলতে পারো, ঠিক আছে। একতরফা দাখিলা পদ্ধতিতে বলো দেখি কে কে অ্যান্সার পারো। একতরফা দাখিলা পদ্ধতিতে বলো দেখি কে কে বলতে পারো, দ্রুত, ফার্স্ট, কোনটা হবে। আশা করি মোটামুটি সবাই অ্যান্সার পারবা। ওকে, ঠিক আছে, আমি একটু দেখতেছি কে কি কি অ্যান্সার করতেছো। ওকে, ঠিক আছে, দ্রুত দ্রুত একটু যুক্ত হয়ে যাবে, দেরি করো না। ক্লাসে এখন আমি দেখতেছি আমাদের পেইড বেসে অনেক শিক্ষার্থী এখনো যুক্ত হয় না, কারণ কি পেইড বেসে অনেক শিক্ষার্থী এখনো কেন ক্লাসে যুক্ত হয় না আমি একটু বুঝতেছি না, এখনো কেন যুক্ত হয় না ক্লাসে বলো। মানে এরকম যদি অবস্থা হয় তোমাদের, তাহলে তো খুব ঝামেলা তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে। আমার সামনে একটা এক্সাম আছে, আমার আগে বুধবার একটা এক্সাম, সোমবারে তোমাদের আবার ইংলিশ ক্লাস। মানে এইসবের মধ্যে তোমাদের ক্লাসগুলো নিয়ে কাদের জন্য আমার কোনো লাভ আছে এখানে বলো, ফায়দা আছে? তোমরা যারা ভর্তি আছো তারা তো ভর্তি আছো, তাহলে দায়িত্বের জায়গা থেকে ক্লাসটা নিতেছি আর তোমরা কি ক্লাসে আসতেছো না, বিষয়টা খুব খারাপ লাগতেছে। দেখো তাহলে আমরা কি বলবো, দেখো তো, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন। একতরফা দেখলে লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করা হয়, গুড। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন, এখানে একটা থাকতে পারে, অতিরিক্ত মূলধন থাকতে পারে। ওকে, অতিরিক্ত মূলধন থাকতে পারে, ভেরি গুড। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো তো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই ফার্স্ট, দ্রুত। ঠিক আছে, ওকে, ভেরি গুড। 11 বি, আমরা দেরি করবো না, পরবর্তী কোশ্চেনে চলে যাই। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান বা আমার প্রতিষ্ঠানে ইনশাল্লাহ কখনোই তোমরা সার্ভিস খারাপ পাবা না, এটা শিওর থাকো, আমি একটু গ্যারান্টি দিতে পারবো। ইনশাল্লাহ আমরা সার্ভিস কখনো খারাপ দিব না, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ ধরো আমি সব সাবজেক্ট পড়াইতে পারি, আমার কোনো সমস্যা নাই, বুঝতে পারছো। ধরো আমাদের টিচার নাই,
ধরো আমাদের টিচার নাই, বুঝতে পারছো, সমস্যা নাই, আমি ক্লাস নিয়ে নিব, আমার কোনো সমস্যা নাই, আমাদের ক্লাস চলবে ইনশাল্লাহ সবসময়। ওকে, দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, দ্রুত একটু অ্যান্সার করে ফেলো। আমার আবার পেজে মেসেজ আসতেছে, আমি মানে কোনটা থেকে কোনটা করবো বলো। ঠিক আছে, আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আমি একটু সলভ করে দিব না, তোমার পারবা? দেখি কি আবার কল দেয়, তো রুজা করার ডিম। ওকে ঠিক আছে, তাহলে সবাই একটু অ্যান্সার করো। দেখো আমি কোশ্চেনটা পড়ি, দেখো জনাব তনয়ের ব্যবসায় 2020 সালের মোট লাভ ছিল কত? 50,000 টাকা। ওকে, প্রশাসনিক খরচ 15,000 টাকা এবং বিক্রি এবং বন্টন খরচ 5,000 টাকা। এছাড়া সুদ বাবদ প্রাপ্ত আয় কত? 20,000 টাকা। ওকে, নিট লাভ কত? আচ্ছা নিট লাভ কেন বের করবো দেখো তো, মোট লাভ যোগ প্রাপ্ত আয়, প্রাপ্ত আয় যোগ করো, যোগ করলে কত হয় দেখো, মোট লাভ কত আছে বলো তো? মোট লাভ আছে 50,000 টাকা। ওকে, 50,000 টাকা যোগ প্রাপ্ত আয় কত? 2,000 টাকা, যোগ করো 2,000 টাকা। ওকে, তাহলে যোগ করলে কত হয় বলো তো? 52,000 টাকা। ওকে, 52,000 টাকা। এখন দেখো 52,000 টাকা, আর দেখো আমাদের প্রশাসনিক ব্যয় আছে কত? 15,000 টাকা, বিক্রয় বন্টন ব্যয় কত? 5,000 টাকা। তাহলে তোমরা যোগ করলে কত হয়? 20,000 টাকা। ওকে, বাদ খরচ, ধর আমি খরচ লিখে দিই জাস্ট, খরচ তাহলে কত টাকা? 20,000 টাকা। তাহলে অ্যান্সার কত হয় বলো? 32,000 টাকা। ওকে, তাহলে তাহলে আমাদের রাইট অ্যান্সার কত? 32,000 টাকা। দেখো কার কার 32,000 টাকা অ্যান্সার আসছে দেখো তো ভাই একটু, 32,000 টাকা কার কার অ্যান্সার আসছে দেখো তো ভাইয়া। ওকে, 32,000 টাকা কার কার অ্যান্সার আসছে দেখো তো ভাই, একটু জানো তো ভাই। ওকে, 32,000 টাকা কার কার আসছে একটু ভাই একটু জানো ফার্স্ট। ওকে, 32,000 টাকা কার কার আসছে? ঠিক আছে, আমি তোমাদের থেকে কমেন্টে পিছিয়ে গেছি, তাই আমি একটু আবার একটু প্রথম থেকে ঢুকি, দেখি কমেন্টগুলো দেখে নেই কে কি কি কমেন্ট করছো। ওকে ঠিক আছে, 32,000 টাকা। ওকে, নিধি অ্যান্সার করেছো, মাস্কুর অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো, রাশেদ অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 32,000 টাকা। আমি দেরি করবো না, হ্যাঁ? আমাদের কিছু ম্যাথ আছে আজকে, আমরা প্রায় 20টার মতো ম্যাথ রাখছি, তো আমরা সবগুলো ম্যাথ সলভ করবো, চলো। ওকে ফাইন, এই কোশ্চেনটা দেখো কি বলছে দেখো, উজয়ন বা উদয়ন হইতে পারতো, যাই হোক, উজয়ন ট্রেডার্স এর তারিখটা মেন ইম্পর্টেন্ট। দেখো 31/12/20 তারিখে প্রস্তুতকৃত রেয়া মিলে বিমা সেলামি কত টাকা আছে দেখো তো? 30,000 টাকা। ওকে, যা 1/7/20 তারিখে 4 বছরের জন্য নেওয়া হয়েছিল। 2020 সালে বিমা খরচের পরিমাণ কত? এখন দেখো এই যে তারিখটা নিচে না, সে কতদিনের জন্য নিচে দেখো? 4 বছরের জন্য। কতদিনের জন্য? 4 বছর। কই 4 বছর? সে 4 বছরের জন্য নিচে। তাহলে দেখো আলটিমেটলি এই 30,000 টাকাকে আমরা আগে 4 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিয়ে কথা বলো তো, 7,500, 7,500, তাই তো? তাহলে প্রত্যেক বছর খরচ হবে কত টাকা বিমা বাবদ? 7,500 টাকা। আর দেখো 2020 সালের 31 তারিখে তার দেখাইছে 30,000 টাকা, কিন্তু সেই বিমাটা গ্রহণ করছে কত তারিখ? 1 জুলাই। তাহলে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 6 মাসের জন্য কিন্তু সেই বিমাটা এই বছরের জন্য পাইছে। 2020 সালে সে কয় বছরের বিমা খরচ করছে? 6 মাসের। এক বছর যদি 7,500 হয়, তাহলে অর্ধেক কত? 3,750। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সে অর্ধেক বছরের কি বিমা প্রিমিয়াম বা বিমা খরচ এই বছরের জন্য করবে, তাহলে কত টাকা হবে বলো তো? 3,750 টাকা। দেখো তো বুঝতে পারছি কিনা? হয়েছে স্যার, ভেরি গুড। আসপিয়া বিন তাইয়ুব, হ্যাঁ বলো এটা অ্যান্সার করতে পারছি কিনা? দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত ভাই, এরা দেরি করা যাবে না, ঠিক আছে? ক্লাসগুলো তোমাদের জন্য নেওয়া হইতেছে, তোমরা কেন ক্লাসে থাকবা না বলো? ওকে, সবাই একটু দ্রুত ভাইয়ারা, একদম দেরি করা যাবে না, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ দ্রুত অ্যান্সার করবো, আশা করছি তোমরা খুব ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ সবাই চান্স পাবা, ঠিক আছে? তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে, কারণ আমি আমার প্ল্যাটফর্মে একটা জিনিস সবচেয়ে বেশি পাইছি, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা খুব মেধাবী আর যথেষ্ট পরিশ্রমী। আমি আমার ক্লাসে প্রায় কিছু কিছু শিক্ষার্থী, আমি যদি নাম উল্লেখ করি এখানে, যেমন ধরো আমি প্রথমে বলবো হচ্ছে মাহফুজের নাম। মাহফুজ ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ থাকে, ইবা অ্যাক্টিভ থাকে। তো এই যে কিছু কিছু স্টুডেন্ট ভাইয়া বুঝি নেই, আচ্ছা একজন বসে ভাইয়া বুঝি নেই, তাহলে তোমাকে আমি একদম প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি আরেকবার, কারণ ক্লাসটা যেহেতু আমার না, আমি চেষ্টা করবো আমি যতটুকু সম্ভব ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সাধারণত আমি তো ইংলিশ পড়াই, আমি তো এটা নেই না, তবু দেখো প্রথম থেকে কল্পনা করো, একদম শুরু থেকে। ধরো আমি এই বছর একটা বিমা নিছি, আচ্ছা ফোনটা রেখে নেই, ধরো একদম বেসিক্যালি, ওকে ধরো, ধরো আমার এই প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানের জন্য আজকে একটা বিমা করতে চাইছি। কত টাকা বিমা করতে চাইছি দেখো, আজকে কত তারিখ দেখো? 1/7/2020। ধরো আমি আজকের তারিখে বললাম কি একটা বিমা করব, একটা বিমা করছি, বুঝতে পারছো? আজকের তারিখে একটা বিমা করছি, তাহলে আজকের তারিখে বিমা করছি কত দিনের জন্য? 4 বছরের জন্য বিমা করছি। আর আমি আজকে দিনে বিমা করে 4 বছরের জন্য কত টাকা বিমা করছি দেখো? 30,000 টাকার একটা বিমা করছি।
এখন দেখো ব্যবসায় প্রতিষ্ঠানে কিন্তু কখনোই এই যে আজকে যে বিমাটা করছি এই হিসেবে কিন্তু আমরা আজকে করি না, বা আপ ডাউন ব্যালেন্স বা ইনকামিং আউটকামিং বা ইনফ্লো আউটফ্লো আমরা আজকে করবো না। এটা করবো কত তারিখে, যে 31 তারিখ গিয়ে করবো। তাহলে দেখো 31 তারিখ গিয়ে দেখলাম কি আমরা আমরা একটা বিমা করছি কত টাকার, 30,000 টাকার, কতদিনের জন্য, 4 বছরের জন্য। কিন্তু বিমাটা শুরু করছি কয় তারিখ থেকে, দেখো তো শুরু করছি হচ্ছে 1 জুলাই থেকে। তাহলে দেখো আমরা কি করবো, বিমার টাকাটাকে 4 বছরের সমান ভাগে ভাগ করে দিব। তাহলে দেখো প্রথম বছর বিমার টাকা দেখো, তাহলে 4 বছরে কত টাকা বলছে, 30,000 টাকা বলছে, তাই না? দেখো 4 বছর যদি 30,000 টাকা যদি আমি বিমা প্রদান করি, তাহলে প্রত্যেক বছর বিমা বাবদ কত টাকা খরচ হবে, প্রত্যেক বছর বিমা বাবদ খরচ হবে কত টাকা, দেখো তো 7,500 টাকা। তাহলে প্রত্যেক বছর বিমা বাবদ কত টাকা খরচ হবে, 7,500 টাকা। ফাইন, এটা হচ্ছে আমাদের প্রথম শর্টকাট। ওকে, তাহলে প্রত্যেক বছর আমার বিমা বাবদ খরচ হবে কত, 7,500। কিন্তু দেখো এই যে 2020 সাল, এই 20 সালে কিন্তু আমি কিন্তু 1 জানুয়ারি থেকে কিন্তু আমি বিমাটা গ্রহণ করিনি। বিমাটা আমি গ্রহণ করছি 1 জুলাই থেকে। কত তারিখ থেকে, 1 জুলাই থেকে। ওকে, দেখো 1 জুলাই থেকে যদি বিমাটা গ্রহণ করি, তাহলে আমি এই বছর বিমা বাবদ খরচ করছি কত টাকা, 6 মাসের বিমা খরচ করছি। তাহলে দেখো 12 মাসে যদি 7,500 টাকা লাগে, তাহলে 6 মাসে মানে কি অর্ধেক, তাহলে অর্ধেক। তাহলে এই বছর আমার আলটিমেটলি বিমা বাবদ খরচ হয়েছে কত টাকা, 3,750 টাকা। আসপিয়া মনে হয় না, দেখো তো বুঝতে পারছো কিনা, আসপিয়া। ওকে, বাঘের ক্ষেত্রে কিছু ট্রিক্স শিখিয়ে দেন। ওকে, জামির হোসেন, নামাজ পড়ে আসলাম, যাক আলহামদুলিল্লাহ, ভালো। তুমি তো ভালো কাজ করে আসলো, ভালো কাজ করে আসছো, আমরা তো পাপ কাজ করতেছি না, যাক আল্লাহ বসা, পরে পড়ে নিতে হবে। ওকে, দেখো জাহিদ ভাই, ভাগের ক্ষেত্রে কিছু ট্রিক্স বুঝিয়ে দেন, এইটার জন্য ম্যাথ ক্লাস করতে হবে। ঠিক আছে, ম্যাথ ক্লাসে থাকবা। আজকে যদি ম্যাথ ক্লাস ছিল, কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং হয় না বলে আছে, এটা অ্যাকাউন্টিং নিলাম। ম্যাথও নিবে এই সপ্তাহে, একটা ম্যাথ ক্লাস পাবা, সমস্যা নাই। যে সপ্তাহে যে ক্লাস থাকার কথা সেই সপ্তাহে সেই ক্লাস হবেই, আমি আমি ফাঁকা স্লটে নিয়ে নিব। আচ্ছা, তাহলে এখন বুঝতে পারছো চামেলি, দেখো তো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলতেছে। ওকে, ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা কিন্তু ডিপ কোশ্চেন, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু একটু ডিপ কোশ্চেন, এটা আমাদের একটু ভালো মতো দেখতে হবে। ওকে, দেখো কি বলছে জাহান ট্রেডার্স, দেখো কি বলছে জাহান ট্রেডার্স। ওকে, জাহান ট্রেডার্স এটা কি হবে, দেখো তো। ওকে, ওকে, দ্রুত ফাস্ট, দেখো তো এই কোশ্চেনটা পড়ে দেখো কি কি হতে পারে অ্যান্সার, দেখো তো। ওকে, ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, ফার্স্ট, দ্রুত দ্রুত একটু অ্যান্সার করো আজকে, দেখি ফার্স্ট কি অ্যান্সার হতে পারে সবাই। দেখো কোশ্চেনটা পড়ো তোমরা আগে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে অ্যান্সারটা একটু সলভ করে দিই তোমাদের। বুঝতে পারছি তোমরা মনে হয় অনেকে পারবা না। ওকে, বুঝতে পারছি ভাইয়া, চামেলি থ্যাংক ইউ। ভাইয়া কমার্সদেরও ম্যাথ ক্লাস করতে হবে এখন। তুমি যদি ভাই কমার্সে থেকে তুমি যদি ধরো কিসে চট্টগ্রামের ডিতে যদি পরীক্ষা দাও, বা যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তাইলে হয়তো বা লাগতে পারে। কিন্তু সাধারণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বা ধর গুচ্ছের জন্য আসলে ম্যাথ ক্লাস লাগে না। বুঝতে পারছো, ম্যাথ ক্লাস হচ্ছে কমার্স আর্টসদের জন্য, আর হচ্ছে যারা সায়েন্স থেকে যারা কমার্সে পরীক্ষা দিবে তাদের জন্য। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি হচ্ছে ম্যাথটা করে দিব, দেখি। ওকে ভাইয়া, ডিউর পর আবার নতুন করে ক্লাসগুলো নেওয়া হবে? হ্যাঁ ভাইয়া, মেজাবিন নূর, হ্যাঁ বোন, আবার ক্লাসগুলো ইনশাল্লাহ নিব ভাইয়া। ওকে, হ্যাঁ, ক্লাসগুলো আবার 1 নাম্বার থেকে নিব। নভেম্বরের মধ্যে সব ক্লাস শেষ করবো, শুনো, নভেম্বরের মধ্যে সব ক্লাস শেষ করবো, ডিসেম্বরে ম্যারাথন ক্লাস। আর ধরো যারা গুচ্ছ পর্যন্ত পড়বা, যারা গুচ্ছ পর্যন্ত থাকবে আমাদের সাথে, তারা ক্লাসগুলো আবার পাবা, তখন আমরা ঠান্ডা মাথায় ক্লাসগুলো নিব। কিন্তু যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে আসছে, এখন দেখো আমরা ম্যাট্রিক পরীক্ষা, দেখো জাহান ট্রেডার সি বলছে 2020 সালে নিট বিক্রি করেছিল কত, 3 লাখ টাকা। ওকে, ফাইন। প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফা, 20% মুনাফায়, 20% মুনাফায় কি কি করছে দেখো, পণ্য বিক্রি করছে। তাহলে দেখো কি বলছে, দেখো তাই তাহলে আমাদের টোটাল ছিল কত টাকা, দেখো 3 লক্ষ টাকা। ওকে, 3 লক্ষ টাকা। দেখো তাহলে দেখো আমাদের টোটাল ব্যালেন্স কত টাকা, দেখো 1.2 ভাগ করো, 1.2 দিয়ে ভাগ করো, কত হয় বলো তো, বলো দেখি কত হয়, ভাগ করলে কত হবে। এইভাবে করবো না, আরো সহজে করবো। দাঁড়া, আমি এটাকে আরেকটু সহজে করার চেষ্টা করি তোমাদের জন্য, ঠিক আছে? দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি আরেকটু সহজে তোমার জন্য করতে পারি কিনা দেখি। আমি আমার যে নর্মাল যে ম্যাথ করি সেই নিয়ে করে দেখি, দেখি হয় কিনা। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। দেখো আচ্ছা, এত সরু লিখলে তো আবার তোমরা দেখতে পাবা না। 120% ভ্যালু হচ্ছে কত টাকা, 3 লক্ষ টাকা। তাহলে আমাদের 100% ভ্যালু কত, তাই তো? ওকে, ঠিক আছে, 100% ভ্যালু কত,
120। ওকে, কারণ আমরা একটু কাটাকাটি করে দেখি ম্যাথটা আমরা সহজে করতে পারি কিনা। চলো এই শূন্য দিয়ে এই শূন্য কাটো, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে কত হয়? 6 দুগুণে 12, 5 6 কত 30, তাহলে 4টা শূন্য 50,000। এটা দিয়ে এটাই কাটো, তাহলে কাটলে কত হয়? 25,000। ওকে, 25,000 গুণ 10 তাহলে কত? 2,50,000। তাহলে দেখো, ওকে ফাইন। দেখো তাহলে দেখো আমাদের দেখো মোট বিক্রয়ের পরিমাণ ছিল কত টাকা? 3 লাখ টাকা। মোট বিক্রয়ের পরিমাণ ছিল কত টাকা? দেখো 3 লাখ টাকা। আর দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত ছিল? দেখো বিক্রিত পণ্যের ব্যয় ছিল হচ্ছে 2,50,000 টাকা। বোঝার চেষ্টা করো, দেখো বিক্রয় পরিমাণ ছিল কত টাকা? 3 লাখ টাকা। আর দেখো বুঝতে, দেখো প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফায় পণ্য বিক্রি করছে। তাহলে দেখো আলটিমেটলি এই টাকার মধ্যে কি কি আছে? দেখো এই টাকার মধ্যে দেখো আমাদের 100% মানে হচ্ছে আমাদের টোটাল বিক্রয় প্লাস প্রফিট 20%, এইটা যুক্ত আছে। আমরা কি করলাম? তাহলে আমরা বিক্রয়টাকে আলাদা করলাম আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টাকে আলাদা করলাম। তাহলে দেখো টোটাল ব্যালেন্সটা থেকে এটা যদি বাদ দিই, 3 লাখ থেকে যদি 2,50,000 বাদ দিই, তাহলে আমার থাকে কত টাকা বলো তো? 50,000 টাকা থাকে। তাহলে এই 50,000 টাকা হচ্ছে কি আমাদের মোট মুনাফা। আর ঠিক বলো তো, এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। ওকে, এটা হচ্ছে কি মোট মুনাফা। ওকে, এখন দেখো 50,000 টাকা যদি মোট মুনাফা, তার বলছি দেখো মোট মুনাফার 30% দিয়ে যাবতীয় পরোক্ষ খরচ মিটিয়ে থাকে। তাহলে এই 50,000 টাকা 30% দিয়ে কি করে? সকল পরোক্ষ খরচ, এটা 30% করে দাও। 1 2 3 4, তাহলে 3 5 15। তাহলে দেখো আলটিমেটলি তাহলে দেখো পরোক্ষ খরচের পরিমাণ কত টাকা বলো তো? 15,000 টাকা। তাহলে পরোক্ষ খরচ কত টাকা? 15,000 টাকা। তাহলে দেখো 50,000 টাকা যদি আমাদের মোট মুনাফা হয়, পরোক্ষ খরচ যদি 15,000 টাকা হয়, তাহলে এই দুটো পার্থক্য কত? 35,000 টাকা। তাহলে এইটা হচ্ছে কি আমাদের নিট মুনাফা। নিট মুনাফা হচ্ছে 35,000 টাকা। দেখো বুঝতে পারছি কিনা? ওকে মেহজাবিন, গুড, ভেরি গুড বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ওকে মেহজাবিন খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, চামেলি অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। তারপর হচ্ছে কে? মাহফুজ অ্যান্সার দিয়েছো, ইভা অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, ভেরি ভেরি গুড। ওকে, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ম্যাথে আসলে তোমরা কেন চুপ হয়ে যাও না? ম্যাথে আসলে তোমরা চুপ হয়ে যাও, ঠিক আছে, সমস্যা নেই, ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে মেইন কথা হচ্ছে দেখো এই যে নিট বিক্রয় পরিমাণ 3 লক্ষ টাকা, এই টাকার মধ্যে আমার মুনাফা সহযোগ যুক্ত আছে। তো আমরা কি করব? এইটাকে আমরা আলাদা করব, এই 20%টাকে আমরা আলাদা করব। আলাদা করলে কি হয় দেখো, তাহলে আলটিমেটলি আমরা কি বিক্রিত পণ্যের ব্যয়টা পাইলাম। 100% হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর 120% হচ্ছে কি বিক্রিত পণ্যের মানে টোটাল লাভ সহ আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আর হচ্ছে নিট লাভ থেকে বাদ দিলে কি কি পাওয়া যায়? মোট মুনাফা। আর মোট মুনাফার মধ্যে আবার কি আছে? 30% হচ্ছে কি আমাদের পরোক্ষ খরচ। তাহলে 50,000 টাকা 30% করলে কত টাকা হয়? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা যদি পরোক্ষ খরচ হয়, আর মোট লাভ মোট মুনাফা যদি 50,000 টাকা হয়, তাহলে 50,000 টাকা 15,000 বাদ দিলে কত হয়? 35,000। এইটা হচ্ছে আমাদের নিট লাভ। আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাবো ইনশাল্লাহ। ওকে ফাইন, আরেকবার প্লিজ। হ্যাঁ ভাই বললাম তো, আরেকবার বলে দিচ্ছি। সাইফুল ইসলাম বলছি আরেকবার। আরিফ আরেকবার বলার চেষ্টা করছি, ঠিক আছে। শরীফ বলছি, মাসকুরা, হ্যাঁ বললাম আরেকবার, ঠিক আছে ভাই। পরবর্তী কোশ্চেনে চলে যাবো তাহলে এখন। দেখো ওকে, এখন আবার একটা ম্যাথ, আমাদের আমাদের অনেকগুলো ম্যাথ আছে। হ্যাঁ আমরা অনেকগুলো ম্যাথ ইনশাআল্লাহ সলভ করবো আজকে। দেখো কি বলছে, দেখো বলতেছে দেখো একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় কত? 5,40,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়, ওকে। সম্পূর্ণ মজুত পণ্য কত টাকা? দেখো তো 35,000 টাকা। ওকে ফাইন। এবং প্রাণী মজুত পণ্য কত টাকা বলো তো? 25,000 টাকা। হলে চলতি বছরের ক্রয় পরিমাণ কত? চলতি বছরের ক্রয় পরিমাণ কত? ঠিক আছে, তাহলে আমরা চলো আমরা একটা ফরম্যাট দাঁড় করাই। তাহলে প্রথমে কি আসে বলো তো? প্রারম্ভিক মজুদ পণ্য আসে প্রথমে, প্রারম্ভিক মজুদ পণ্য আসে প্রথমে। ওকে, তারপর কি আসে বলতো? ক্রয় আসে। এরপর কি আসে বলতো? ও আচ্ছা, এখানে বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দিই, সরি, বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু দিয়ে দিছে, আমরা ম্যাথটাকে আরো সহজে করতে পারি। দেখো বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু দিয়ে দিছে, তাহলে দেখো আমাদের সম্পূর্ণ মজুদ পণ্য দেওয়া আছে, আমাদের চাইছি কি? ক্রয়। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় ক্রয়, ঠিক আছে। আমরা এটাকে আরেকটু সহজে করবো, চলো দেখি আরেকটু সহজে অ্যান্সার বের করতে পারি কিনা। আরেকটু সহজ অ্যান্সার বের করা যায়। দেখো এখন দেখো আলটিমেটলি এটা একটা সূত্র আছে। দেখো চলতি বছরে ক্রয়, তাহলে দেখো ক্রয় বের করার সূত্র হচ্ছে কিরকম? আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে যদি আমরা প্রারম্ভিক মজুদ যোগ করি, প্রারম্ভিক মজুদ যোগ করি, তাহলে আলটিমেটলি আমরা ক্রয়টা পাই। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে 5,40,000 যোগ 25,000, তাহলে কত? 5,55,000। 5,50,000, তাই তো? 50 60 65 না, দাঁড়াও একটু ওয়েট করা, একটু দেখতে দাও। আচ্ছা আমি একটু আরেকটা ওয়েতে করে দেখি, একটু ওয়েট করো জাস্ট। ওকে হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে দেখো শেষ। বিক্রিত
পণ্যের ব্যয় কত টাকা, 5,40,000 টাকা। ওকে, সমাপনী মাইনাস প্রারম্ভিক ব্যালেন্স। তাহলে দেখো 35 থেকে 10 বাদ দাও, 25 বাদ দাও, তাহলে থাকো 10, তাহলে থাকো তো 10, তাহলে যোগ করে কত বলো তো, 5,50,000। হ্যাঁ, এখন ঠিক আছে না, তাহলে আলটিমেটলি আমাদের ক্রয় পরিমাণ ছিল কত টাকা বলো তো, 5,50,000 টাকা। তাহলে কিভাবে করলাম, বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুত পণ্য প্রায় মজুত মূল্য যদি দেওয়া থাকে, এইখান থেকে যদি আমাদের ক্রয় বের করতে বলে, আমরা কিভাবে করবো, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কি যোগ করবো বলতো, সমাপনী আর প্রারম্ভিকের পার্থক্যটা যোগ করবো, শেষ। খুবই সহজ, তাহলে একটা ইজি হয়ে গেল। ওকে, বি নাম্বার 5,50,000। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুত পণ্য মাইনাস প্রারম্ভিক মজুত পণ্য। হ্যাঁ সাবিক, আর সেভাবে করতে পারো, এইটাও করতে পারো, এইটাও একটা সূত্র। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে তুমি কি কি করবা, সমাপনী আর প্রারম্ভিকের পার্থক্যটা করে দিবা, শেষ। তাহলে ম্যাথ হয়ে যাবে, তাও সহজ। ওকে ফাইন, তাহলে এটা করলাম, একটা হবে। ওকে, 15 নম্বর কি বলছে, ডি জামির হোসেন, না হয়নি, জামির হয়নি, জিয়াদ আহমেদ হয়েছে, চামিলি হয়েছে, উপমা হয়েছে, ইবা হয়েছে, ফাইন। ওকে, মাহফুজ হয়েছে, সাবিকুন পড়েছে। ওকে, আমার এনে কারেন্ট চলে গেছিল তো আমি বুঝতে পারছি না। ওকে, সমস্যা নাই ভাই, তুমি একটু ক্লাসটা করো, এসব বুঝতে পারবে। আর যদি নাই পারো একদম বাই নিচান্স, ধরো তুমি পরবর্তী দেখে নিও, সমস্যা নাই, ক্লাসটা তো রেকর্ড থাকবে। চলো আমরা এখন আবার কিছু থিওরি কোশ্চেন পড়বো। চলো, অনেকগুলো করে কমেন্ট হবে। হ্যাঁ, সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে কোন পাশে বসানো হয়, সম্ভাব্য দায়, ঠিক আছে, পসিবিলিটি অফ লায়াবিলিটি, ঠিক আছে, লায়াবিলিটি। ওকে, পসিবল লায়াবিলিটি কোনটা হবে বলো, বলো তো, সম্পদ পাশে, সম্পদ পাশে ফুটনোটে, দায় পাশে, নাকি দায় পাশে ফুটনোটে, বলো দেখি। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার দেখি কে পারে। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, দেখি এই কোশ্চেনের অ্যান্সার কে পারে, বলো দেখি। ওকে, প্রত্যেকটি অ্যান্সার করা দ্রুত। সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে বসানো হয় সম্পদ পাশে, সম্পদ পাশে ফুটনোটে, দায় পাশে, মানে দায় পাশে ফুটনোটে, বলো। ওকে, এমডি আরিফ ভাইয়া রেকর্ড ক্লাস আছে, ওখানে থেকে বুঝে নিতে পারবেন। মোমো চৌধুরী, হ্যাঁ বোন, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো আমরা এই কোশ্চেনের অ্যান্সার সলভ করে দেখো। আলটিমেটলি দেখো, সম্ভাব্য দায়, আলটিমেটলি এই কিন্তু দায় না, ধরো দায় হতে পারে, ঠিক আছে, সম্ভবত নিষ্কর সম্পত্তি মনে একটা সম্ভাব্য দায়। আচ্ছা দেখো, দেখো এইখানে দেখো কি কি হতে পারে, দায়, দায়টা হতে পারে, কিন্তু হবে কিনা আমরা কিন্তু জানি না। ঠিক আছে, ধরো কোন একটা ধরো মনে করো আমরা ধরো কোন একটা জায়গায় ধরো কিছু টাকা ইনভেস্ট করছি, কিন্তু লাভ হবে না, সম্ভাব্য কি ক্ষতি, এইগুলো কিন্তু আলটিমেটলি লেখা হয় না। তবু দেখো, আমরা ওই যে বলছিলাম না যে টিকা দেওয়া হয়, টিকা টিকা বা ফুটনোট, তো এই যে দেখো এটা দায় হতে পারে, এখনো হয় নাই, সম্ভাবনা আছে যে দায় হতে পারে, এই জন্য আমরা কি করবো, এটা দায় পাশের ফুটনোটে কি আমরা এটা দেখা রাখবো। ওকে, যারা যারা অ্যান্সার করতে পারছো, ঠিক আছে। 16 নম্বর এ জামির হয় নাই, মাসকুরা, হ্যাঁ অ্যান্সার রাইট হয়েছে। ইবা রাইট অ্যান্সার হয়েছে, উপমা, ফারিহা রহমান, জয়িতা, জিহাদ আহমেদ, না রে ভাই অ্যান্সারটা হয়নি। ওকে, না আরিফের অ্যান্সার হয়নি, আমেনা অ্যান্সার গুড, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। তাহলে পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো। ওকে, আমরা আবার একটা ম্যাথ নিয়ে আসছি, দেখো কি বলতেছে। দেখো, জামাল ট্রেডার সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা, 80% বিমা স্বীকৃতি। দেখো, বিমা স্বীকৃতি দিছি, কিন্তু এখনো টাকাটা পাইনি, কারণ আমার তো বছর শেষে ম্যাটটা তো মিলাইতে হবে, বুঝতে পারছো। শোনো, আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে ফলো করে কি বলতো, একটা হচ্ছে অ্যাকুরাল বেসিস, একটা হচ্ছে ক্যাশ বেসিস, বুঝতে পারছো। হিসাব বিজ্ঞানে দেখো, অ্যাকুরাল বেসিস আর হচ্ছে ক্যাশ বেসিস। অ্যাকুরাল বেসিস ফলো করে হচ্ছে কি দেখো তো, বিশদায় বিবরণী, বিশদায় বিবরণী ফলো করা হচ্ছে অ্যাকুরাল বেসিস। যদিও ফুলি অ্যাকাউন্টিং, পুরো অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা ফলো করে কি নিয়ে, বা অ্যাকাউন্টিং কনসেপ্টটা ফলো করে অ্যাকুরাল বেসিস। অ্যাকুরাল বেসিস মানে কি, বকেয়া ভিত্তিক। অ্যাকুরাল বেসিস মানে কি, বকেয়া ভিত্তিক। ওকে, বকেয়া ভিত্তিক। আর দেখো, ক্যাশ বেসিস মানে কি, নগদান ভিত্তিক। ক্যাশ বেসিস মানে কি, নগদান ভিত্তিক। সাধারণত ফাইন্যান্স বা ফিন্যান্স, ঠিক আছে, ব্যাংকিং সেক্টর গুলা ফলো করে কি, নগদান ভিত্তিক। তোমার সাথে আমার সম্পর্ক হবে কিসে, তুমি টাকা দিবা, আমি ডিপোজিট করবো, তুমি টাকা নিয়ে যাবা, আমি উইথড্র লিখবো, দ্যাটস ইট, শেষ। তোমার সাথে সম্পর্ক আমার এরকম। ওই যে ভাই লিখে রাখেন, আমি কালকে দিব, বাকি রাখেন, এগুলা কিন্তু কি ফিন্যান্স কখনো সাপোর্ট করে না। সেম ওই ধারাবাহিকতা থেকে কি আসে দেখো, আর্থিক অবস্থা বিবরণী, কই জানো এইখানে লেখা নাই না। আচ্ছা যাই হোক, আর্থিক অবস্থা বিবরণী ফলো করে কি, আলটিমেটলি নগদান বেসিস। আর্থিক অবস্থা বিবরণী বাকি বকে আছে এইগুলো সাধারণত পছন্দ করে না, ওর যেটা হয় ওটা সেটাই লিখে, ওর যেটা হয় না সেটা লিখে না। তার মানে দেখো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হচ্ছে 65,000 টাকা, ফাইন। তাহলে আমাদের 65,000 টাকা আগে লিখে নাও, 65,000 টাকা, ফাইন। ওকে, এখন দেখো কি বলতেছে, বলতেছে দেখো আগুনে বিনষ্ট পণ্য কত টাকা, 7,000 টাকা। তাহলে এটা বাদ, যেহেতু দেখো বলছে দেখো বিমা কোম্পানি স্বীকৃত, কিন্তু এখনো তো দেয়নি। বলছে হ্যাঁ আমি তোমার টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার তো বছর শেষে তো হিসাব তো মেলাইতে হবে। হিসাব মেলাইতে গিয়ে কি, যেহেতু এখনো পাইনি, তার মানে কি মাইনাস, মাইনাস করো, কত হয়, 58,000 টাকা, 58,000 টাকা। ওকে ফাইন। আবার দেখো 4,000 টাকা মনিহারি, যা কি সমাপনী মজুত পণ্য মধ্যে অন্তর্ভুক্ত। মনিহারি তো আলটিমেটলি কি, মনিহারি একটা ব্যয় হিসেবে বা খরচ হিসেবে দেখানো হয়, তাহলে এটা সমাপনী মজুত পণ্য মধ্যে চলে আসছে, তাহলে এটা বাদ, বাদ দাও, বাদ 4,000।
তাহলে আলটিমেটলি অ্যান্সার কত বলো? 54,000 টাকা। রাইট অ্যান্সার কত টাকা? 54,000 টাকা। ওকে, রাইট অ্যান্সার কি বলো? 54,000 টাকা। ওকে, দেখো পারছো কিনা। তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিতে ভালো লাগতেছে। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, আমি কি কালকে থেকে কি অ্যাকাউন্টিং ক্লাস নেওয়া শুরু করবো? আমাকে একটু জানাও। ঠিক আছে, তোমরা যদি বলো যে ভাই আপনি অ্যাকাউন্টিংও নেন, তাহলে অ্যাকাউন্টিংও নিব। অ্যাকাউন্টিং কি আমি পড়াইতে পারতেছি? প্লিজ গিভ মি অ্যান্সার ফার্স্ট। মাহফুজ আহমেদ 17 অ্যান্সার করেছে এ। মেহজাবিন অ্যান্সার করেছো, ঠিক আছে। চামিলি অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, আশফিয়া, আরিফ, উপমা, জিহাদ, ভেরি গুড। এই আমি কি অ্যাকাউন্টিং কালকে থেকে আমি কন্টিনিউ করব? প্লিজ ফার্স্ট আমাকে অ্যান্সার করো। ফার্স্ট আমি কি কালকে থেকে অ্যাকাউন্টিং পড়াবো? ইংলিশ কি পড়ানো বাদ দিব নাকি আমি? বলো, ইংলিশ কি পড়ানো বাদ দিয়ে দিব? বলো তো তোমরা কি বুঝতেছো বলো। অ্যাকাউন্টিং কি আমি পড়াবো? একটু জানাও যে ভাইয়া অ্যাকাউন্টিংটা তাহলে পড়াই, কি বলো? শুরু করে দিই, ঠিক আছে? শুরু করব? কার কাছে কি মনে হয় বলো, বলো দ্রুত ফার্স্ট, আমি একটু দেখবো। তাহলে একটা কাজ করি, অ্যাকাউন্টিং পড়া শুরু করে দে নাকি? একটু জানাও ফার্স্ট। ওকে, জি স্যার। ওকে, হ্যাঁ ভাইয়া ক্লাস নেন, জি ভাই। ওকে ঠিক আছে। না, অ্যাকাউন্টিং ক্লাসটা অন্য টিচারে নিবে। এক সাবজেক্ট সব টিচার, এক সাবজেক্ট সব টিচার ভালো হয় না। না, অ্যাকাউন্টিং ম্যান্ডেটরি স্যার। হ্যাঁ অ্যাকাউন্টিং স্যার, ইংলিশ ম্যান্ডেটরি স্যার। দুইটাই পড়ান ভাইয়া, যা যা আছে বলে। ওকে, না ইংলিশ বাদ দিয়েন না। ওকে, আরো অনেক ক্লাস লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ নিব। আমি কালকে, আমি আগামী ক্লাসে একটা অ্যাকাউন্টিং এর টিচার আনবো। যদি উনি যদি ভালো ক্লাস নিতে পারে নিবে, নাহলে আমি নিব। কোনো সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ইংলিশও নেন সাথে অ্যাকাউন্টিংও নেন। ওকে ভাই শুরু করে দেন। যাক, আল্লাহ ভরসা। যাক, তোমাদের সাপোর্ট দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। যাই হোক, যদি আমি অ্যাকাউন্টিং ইন্টারে পড়াই, অ্যাডমিশন পড়াই না, অ্যাডমিশন মানে ব্যাচ পড়াই, কিন্তু ধরো কখনো লাইভে ক্লাসে অ্যাকাউন্টিং নেই না, তবু আজকে দেখলাম আমাদের টিচার নাই, তো ভাবলাম তোমাদের ক্লাসটা মিস দিব। দেখো এমনি তোমরা অনেকে মেসেজ দিছো ভাই অ্যাকাউন্টিং ক্লাস হয় না। ক্লাস হয় না মানে কি? আমার প্ল্যাটফর্মে কখনো ক্লাস হবে না এমন নয়, ক্লাস হইতে হবে, ক্লাস হবে। আরে ভাই না পারলে বাংলা নিয়ে নিবো, যাও যা আছে কপালে দাও। ওকে, বিক্রিত মনের ব্যয় দেখো কত টাকা আছে। বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা। মুনাফার হার ব্যয়ের উপর 25%। ওকে ফাইন। মুনাফার হার ব্যয়ের উপর 25% বললে আমরা 20% কাউন্ট করে নিব। শেষ, ম্যাথ শেষ। তারপর মনে রাখতে হবে, দেখো মুনাফার হার ব্যয়ের কত পার্সেন্ট বলো? ব্যয় 25%। মুনাফা আগে থাকলে ব্যয় পরে থাকলে 20%, আর ব্যয় আগে মুনাফা পরে থাকলে এটা হচ্ছে 33%। তাহলে দেখো আলটিমেটলি এইখানে আছে কত পার্সেন্ট বলো? এখানে আসছে হচ্ছে 80%। বুঝতে পারছো? বিক্রিত পণ্যের ব্যয় 80% আছে, মুনাফা হার ব্যয়ের উপর 25%। ব্যয়ের উপর 25% করলে মুনাফার উপরে কত আসবে? 20% আসবে। তাহলে দেখো 80%-এর ভ্যালু হচ্ছে কত টাকা বলো তো? 40,000 টাকা। আর দেখো 1%-এর ভ্যালু কত বলো? 40,000 ডিভাইডেড বাই 80। আর আমরা বের করবো কি বলতো? বিক্রয় মূল্য, মানে 100% বের করবো। তাহলে 100% কত? আমরা ম্যাথমেটিক্যালি আমি করলাম। হ্যাঁ ওকে, 40,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 80। একটা কি হইলো তাহলে? দেখি তো, কাটি। কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি। 5 20 100। 5 দিয়ে কাটলে কথা হয় 5 16 80। না, বেশি কঠিন করে ফেলছি, একটু সহজ করি। দাঁড়াও, কাটাকাটি যদি আমি যদি ম্যাথ ক্লাস নিয়ে যদি আমি যদি কাটাকাটি যদি এত কঠিন করে দিলে হবে? তোমরা তো আরো পারবা না। 100 ডিভাইড বাই কত? সরি, 80। সহজ করে কাটি, দেখো কিভাবে সহজ করা যায়। 10 দিয়ে কাটি। 10 দিয়ে কাটলে কত? 10। 10 দিয়ে কাটলে কত হবে? 8। 8 দিয়ে 40-এ কাটি, তাহলে 5 8 40, মানে কত? 5,000। 5,000 গুণ 10, তাহলে কত? 50,000 টাকা। শেষ। ওকে না, হয়ে গেছে, খুব সহজ করে ফেলেছি। ওকে, সপ্তাহে 2-3টা ক্লাস নিলে ভালো হয়। রিফা 2-3টা কিসে ক্লাস নিব? সপ্তাহে 2-3টা বুঝি নেই। সপ্তাহে 2-3টা কিসে ক্লাস নিব? ওকে ভাইয়া, আমাদের একটা সুন্দর রুটিন দিলে ভালো হয়। কেমন রুটিন দিব বোন? রুটিন তো আছে আমাদের, ক্লাসের রুটিন তো আছে। ক্লাসের রুটিন তো আমাদের আছে রে বোন। কিসের রুটিন দিব বুঝি নেই, একটু জানাও কিসের রুটিন দিব। ঠিক আছে ফাইন, এই কোশ্চেনটা সবাই পারছো আশা করি। ওকে, চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখো। এই কোশ্চেনটা কি বলছে? প্রাইমারি মজুদ পণ্য 50,000 টাকা, নিট ক্রয় 1,50,000 টাকা, সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্যের 30,000 টাকা। ফাইন। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? চলো এই কোশ্চেনটা সলভ করো, প্রত্যেকে সলভ করো দ্রুত দ্রুত। ওকে, প্রাইমারি মজুদ পণ্য আছে, ক্রয় আছে, সমাপনী মজুদ পণ্য আছে। খুবই সহজ ম্যাথ। দেখো প্রাইমারি মজুদ পণ্য যোগ করো। প্রথমে কি প্রাইমারি মজুদ পণ্য 50,000, নিট ক্রয় কত টাকা? 1,50,000। 1,50,000 যোগ করো, কত হয়? 2 লক্ষ টাকা। ওকে, বাদ দাও সমাপনী মজুদ পণ্য, তাহলে কত টাকা থাকে বলো? 1,70,000। ওকে, 1,70,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন। ওকে,
40 × 25% তো হয়, আসবি আমি, হ্যাঁ বোন ওইভাবে করতে পারো, 40-এর 25% করলে হয়, কিন্তু ধরো যখন কোশ্চেনটা যখন উল্টা দিবে তখন তার পারবা না। ঠিক আছে, 40-এর উল্টা দিলে তো তখন একটু ঝামেলা পড়ে যাবা। 40-এর 25% করলা, এটা বলছে কি ব্যয় মুনাফার অংশ এত, যদি মুনাফার হার ব্যয়ের এত অংশ বলে তখন তো উল্টে যাবে, তখন তো আর ধরো 25% দিলে হবে না, তখন করতে হবে 33% ধরে, ওইভাবে করলে হয়। ওকে ঠিক আছে, আমাদের সপ্তাহে 2-3টা ক্লাস নিয়ে ভালো হয়, তার সাথে ম্যানেজমেন্ট মার্কেটিং হিসাব বিজ্ঞান। ওকে, মানে ইংলিশ 2-3টা হবে, পাশাপাশি ম্যানেজমেন্ট মার্কেটিং। ঠিক আছে, ইনশাল্লাহ হবে, বলছো নোট করে রাখলাম, যদি ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রাখে ক্লাস নিব তোমাদের। এত ক্লাস নেই, তাও যদি ক্লাস হয় হইতেছে না, এটা কোনো কথা? দেখো কি বলছে, দেখো মিস্টার আসিম 1 জানুয়ারি 2015 তারিখে 4 লক্ষ টাকা, ওকে, 4 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত বছরের শেষে তার সম্পদ এবং দায়ের পরিমাণ ছিল নগদ 50,000 টাকা, 1,500 3 লাখ টাকা, পাওনা 2 লাখ টাকা, প্রদেশ হিসাব কত টাকা? 2 লাখ টাকা। আসিমের লাভের পরিমাণ কত? এটা হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসার মেয়াদ, এটা হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসার মেয়াদ। তাহলে আমরা এটা সহজে করবো কিভাবে? এক মালিকানা ব্যবসার মেয়াদ করার সূত্র হচ্ছে, দেখো সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দাও, তাহলে তোমার উত্তর পেয়ে যাবো। দেখো তাহলে সমাপনী মূলধন কত টাকা? দেখো 4 লাখ টাকা, সমাপনী মূলধন কত টাকা? দেখো 4 লক্ষ টাকা, ওকে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা মাইনাস। এখন দেখো আমাদের বলছে কি প্রারম্ভিক মূলধন আছে 4 লাখ টাকা, আর সমাপনী মূলধন আমরা বের করি। চলো, সমাপনী মূলধন কথা দেখো, উক্ত বছর শেষে সম্পত্তির পরিমাণ এবং দায়ের পরিমাণ, তাহলে দেখো সম্পদ কত টাকা? সম্পদ 50,000 আর হচ্ছে 3 লাখ, তাহলে 3,50,000 টাকা হচ্ছে সম্পদ, আর 4 লাখ টাকা হইতেছে কি? দেখো তো, প্রাইম লাগবে না, দেখো তাহলে হচ্ছে 50,000 3 লাখ, তাহলে কত হয়? দেখো তো 3,50,000, ফাইন। আর আরটা হচ্ছে দেখো সমাপনী সম্পদ, সমাপনী দায় কত? দেখো তো, সমাপনী দায় হচ্ছে দেখো 2 লাখ, 2 লাখ, তাহলে 4 লাখ। দেখো তাহলে আমার দেখো সম্পদের থেকে কি, দেখো তো সম্পদ থেকে আমার দায়ের পরিমাণ বেশি, তার মানে প্রতিষ্ঠান দেখো সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্য হলো কথা বলো তো, মাইনাস কত? 50,000 টাকা। তাহলে দেখো আমার প্রতিষ্ঠানের শুরুতে ছিল 4 লাখ টাকা, এমনিতে ঋণ ছিল, মানে 4 লাখ টাকা মূলধন আমি ইনভেস্ট করছি, 4 লাখ টাকা মূলধন ইনভেস্ট করছি, সেই টাকা তো উঠে আসেই নেই, উল্টা আরো 50,000 টাকা উল্টা আর কি আমার ক্ষতি। তারপর আলটিমেটলি তাহলে আমার ক্ষতি হলো কত টাকা? টোটাল 4,50,000 টাকা। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি? 4,50,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পারছো? দেখো ক্ষতি হচ্ছে মেহজাবিন করতে পারছো, জামির করতে পারছো, ভেরি গুড, চামিলি করতে পারছো, উপমা করতে পারছো, ফাহিজা করতে পারছো। ভাই ফিনান্স ক্লাস কি হয় না? ফিনান্স ক্লাস নিব ভাই, আসলে তোমাদের পরীক্ষাটা এত দ্রুত আগে দিছে, মানে আসলে বলার বাইরে, বুঝতে পারছো? তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত আগে দিছে, এটা হচ্ছে আমাদের উপরে প্রেশার। তোমাদের কি বল, তোমাদের পরীক্ষা আগে দেওয়া মানে আমাদের জন্য প্রেশার ভাই, আসলে কষ্ট হয়ে যায় খুব, তোমাদের জন্য এতগুলা ক্লাস নেওয়া খুব টাফ হয়ে যাবে, যদিও প্রেশার, তবু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি তো বলি ভর্তি করাইছি সবাইকে যে ইনশাল্লাহ আমরা ধরো মনে করো যে আসবি। আচ্ছা আরেকবার বলবো, আমরা মূলত ধরো ভর্তি করাইছি স্টুডেন্টদের প্রত্যেকটা ক্লাস দেওয়ার জন্যই, টাকা ডাজেন্ট ম্যাটার, মানি ডাজেন্ট ম্যাটার, আমরা টাকাটাকে মেন দেখিনি, ভর্তি করাইছি আমরা সব ক্লাস দিব, কিন্তু দেখো পরীক্ষা যেভাবে আগে আসতেছে আসলে আমরা শিডিউল মিলাতে পারতেছি না, বুঝতে পারছো? কোন দিন কোন ক্লাস দিব আসলে শিডিউল মিলাতে পারতেছি না, যার জন্য একটু সমস্যা হইতেছে। আশা করি ইনশাল্লাহ তোমরা ক্লাস পাবা সবগুলাই, সমস্যা নাই। ওকে ঠিক আছে, আরেকবার দেখো প্রথম থেকে একটু দেখো, দেখো আমাদের বছর শুরুতে দেখো প্রাইম মূল্য ছিল কত টাকা? 4 লক্ষ টাকা। এখন দেখো সমাপনী মূলধন কত টাকা? সমাপনী মূলধন হচ্ছে মাইনাস 50,000 টাকা। তাহলে দেখো আমাদের প্রাইমারি টাকা তো উঠে আসে নাই, উল্টা আরো ঋণ হচ্ছে 50,000, তাহলে আলটিমেটলি দেখো টোটাল ক্ষতি কত? 4,50,000। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো, একটু দেখি পরবর্তী কোশ্চেনটা কি বলছে। চলো না, এই কোশ্চেনটা তোমরা সলভ করে দাও, এই কোশ্চেনটা একটু তোমরা সবাই সলভ করো, দেখি কে কে পারো। এই কোশ্চেনটা একটু দেখবো তোমাদের মধ্যে থেকে কারা কারা সলভ করতে পারে, দেখি কারা কারা সলভ করতে পারে, একটু দেখবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করিও, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করিও, ঠিক আছে? আমরা একটু দেখবো এই কোশ্চেনটা কে কে পারো। আচ্ছা তাহলে দেখো কি বলছে, চলতি বছরের বকেয়া বেতন ছিল কত টাকা? 3,000 টাকা, এবং গত বছরের বকেয়া বেতন ছিল 2,500 টাকা। প্রাপ্তি প্রদান হিসাবে বেতন খরচের পরিমাণ 13,000 টাকা। ওকে ফাইন, তাহলে প্রাপ্তি প্রদান হিসাবে কত টাকা আছে? বেতন খরচের পরিমাণ চেয়েছে, তাহলে আমরা দেখো 13,000 টাকা আমাদের হাতে আছে। ওকে দেখো চলতি বছরের বকেয়া বেতন, তাহলে চলতি বছরের বকেয়া বেতন হয় যোগ, চলতি বছর বকেয়া বেতন কি হয়? যোগ, তো করে কত হয়? 16,000 টাকা। ওকে ফাইন। আর দেখো বলছে গত বছরের বকেয়া বেতন, গত বছরের বকেয়া বেতন হয় লাভ, মানে খরচ বের করতে হলে বাদ, 2500 বাদ দাও, তাহলে থাকে কত বড়? 13,500। 13,500 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভাইয়া ক্লাস কতক্ষণ করাইবেন? আরিফ ক্লাস কতক্ষণ হবে কোনো মানে শিওরিটি নাই ভাই, মাত্র 21 নম্বর কোশ্চেন, টোটাল কোশ্চেন সলভ করো 50টা,
50টা কোশ্চেন সলভ করাবো। এখন কতক্ষণ ক্লাস লাগবে আমি তো জানি না, 54 মিনিট হয়ে গেছে অলরেডি। ক্লাস হয়তো বা 2 ঘন্টা হইতে পারে, যেহেতু ম্যাথ ক্লাস সময় লাগে। আর 50টা কোশ্চেন তো কম না। আর লেকচার শিট আজকে 2টা, লেকচার 6 আর হচ্ছে লেকচার 7, 2টা লেকচারে 4টা অধ্যায়। 4টা অধ্যায় যদি আমি 5টা করে ম্যাথ করে দিই, তবু তো 20টা ম্যাথ এমনি করাইতে হবে আমার। ঠিক আছে, তো আমি জানি না কতক্ষণ লাগবে। তার রাইট অ্যান্সার হচ্ছে 13,500। ঠিক আছে, সবাই অ্যান্সার পারছো আশা করি। মিমু মাত্র আসছো ক্লাসে, আসপিয়া ও বুঝছি। ঠিক আছে, ঠিক আছে বোন, বুঝতে পারলে ভালো। আর আসপিয়া তোমার বই পাঠিয়ে দিছি বোন, ইনশাল্লাহ আশা করি পাবা। কারণ কুরিয়ার মাঝে মাঝে একটু লেট করে, এটা নিয়ে প্যারা নিও না, আশা করি পেয়ে যাও খুব শীঘ্রই। 2018 সালের সাম্মি ক্লাবের মোট চাঁদা প্রাপ্তি 74,000 টাকা। ওকে, গত বছরে দেখো কি বলছে, গত বছরের বকেয়া ছিল 4,000 টাকা। ওকে ফাইন। এবং মোট চাঁদা প্রাপ্তির অগ্রিম চাঁদা প্রাপ্তি ছিল কত টাকা? 3,000 টাকা। ওকে ফাইন। নিচে চাঁদা দেখো আয় বিবরণীতে মনে রাখবা শুধুমাত্র যেটা পাওয়া যায় সেটা লেখা হয়, মনে থাকবে। চলো আমরা একটু তাহলে এটা সলভ করি। দেখো তাহলে কি হবে এখানে, দেখো ওকে চাঁদা আয় বিবরণী না, দেখো দাঁড়াও। স্বামী ক্লাবের মোট চাঁদা প্রাপ্তি ছিল 74,000 টাকা। ওকে, গত বছরের বকেয়া চাঁদা ছিল এত টাকা। আর হচ্ছে মোট প্রাপ্তির মধ্যে অগ্রিম ছিল এত টাকা। তাহলে দেখো বকেয়া আর হচ্ছে অগ্রিম, বকেয়া আর অগ্রিম দুইটাই বাদ যাবে। দেখো তাহলে 74,000 টাকা ছিল আমাদের টোটাল। ওকে, মাইনাস গত বছর বকেয়াটা বাদ দাও, তাহলে কত থাকে? 70। ওকে, এটা হচ্ছে অগ্রিম পরবর্তী বছরের না মতো অগ্রিম। হ্যাঁ, অগ্রিম হচ্ছে 3,000 টাকা, তাহলে 3,000 বাদ দাও, তাহলে বাদে কত থাকে? ওকে 67। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার হচ্ছে 67,000 টাকা। ওকে, 67,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 67। ওকে 67,000 টাকা। ওকে 22-এর কম মাসকরা। আচ্ছা 67 মনে 22 মনে বুঝতে পারছো, 21টা দেখি। এই হারামিরা আবার বুঝতে পারেনি যে মাসকরা ক্লাসে মনোযোগ দেয় না, এখন ম্যাথ বুঝতে পারেনি। দেখো বোন কি বলছে, দেখো বসি, দেখো আমাদের প্রথমত হচ্ছে আমাদের চাঁদা খরচ পরিমাণ কত আছে। দেখো চাঁদা খরচ আছে কত টাকা? দেখো 13,000 টাকা। ওকে, আর দেখো বসি, দেখো চলতি বছর বকে আছে, তার মানে চলতি বছর বকেটা যোগ, চলতি বছর বকেটা যোগ, তাহলে যোগ করলে কত হয়? 16,000 টাকা। ওকে, আর দেখো গত বছর বকেয়া থাকে সেটা বাদ, গত বছর বকেয়া থাকে সেটা কি বাদ, তাহলে বাদ দাও, তাহলে কত হয়? অব্যবসায় প্রতিষ্ঠানের ম্যাথ, তাহলে 13,500 টাকা। 13,500 টাকা। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা হচ্ছে 23 নম্বর কোশ্চেন করবো, চলো। ওকে 23 নম্বর কোশ্চেনটা একটু দেখি কি বলছে। দেখো ওকে বলছে, দেখো উষা স্মৃতি সংঘের সদস্য সংখ্যা 100 জন। সদস্য সংখ্যা কতজন? 100 জন। ওকে, সদস্যরা প্রত্যেকে বার্ষিক কত টাকা করে দেয়? 150 টাকা করে দেয়। তাহলে দেখো 100 গুণ 150 করলে কথা বলো তো 15,000। 15,000। ওকে ফাইন। আমাদের চাইছি কি আগে দেখে নেই, চলতি বছরের চাঁদা বাবদ কত টাকা হিসাবভুক্ত হবে। আচ্ছা, চলতি বছরের চাঁদা প্রাপ্তি হচ্ছে 12,800 টাকা, যার মধ্যে বিগত বছরের চাঁদা হচ্ছে 1900 টাকা। অগ্রিম চাঁদা হচ্ছে 800 টাকা। কিচ্ছু দরকার নাই, সহজ ভাষা বলতে গেলে দেখো চলতি বছর চাঁদা বাবদ কত টাকা হিসাবভুক্ত। চাঁদা বাবদ হিসাব হয় কোনটা বলো তো? চাঁদা বাবদ সবসময় হিসাবভুক্ত করা হচ্ছে যতজন সদস্য আসে, সদস্য সংখ্যা পাশাপাশি হচ্ছে প্রত্যেক কত টাকা করে চাঁদা দেয়, এই দুটো হচ্ছে যুক্ত হয়। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত টাকা বলো তো? 15,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 15,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত দ্রুত। ওকে 15,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন কে কে অ্যান্সার করতে পারছো দেখি? 23-এর অ্যান্সার কার কার হয়েছে একটু দ্রুত জানাও। 23 ফার্স্ট মেহজাবিন নূর, ভেরি গুড। মেহজাবিন বোন, তুমি তো খুব ভালো ম্যাথ পারতেছো। ঠিক আছে, খুব ভালো ম্যাথ হচ্ছে। ঠিক আছে, খুব ভালো লাগতেছে ম্যাথগুলো তোমার অ্যান্সার দেখে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, লেগে থাকো। ঠিক আছে, ইনশাল্লাহ লেগে থাকো, ভালো কিছু হবে। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাব, সময় নিব না কারণ এখন অনেকগুলো কোশ্চেন বাকি। চলো এখন আমরা আবার একটা থিওরি পড়বো। দেখো কি বলছে, দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদান বই বলতে কি বোঝানো হয় বলো তো? অব্যবসায় প্রতিষ্ঠানে নগদান বই বলতে কোনটাই মিন করে বলো? অব্যবসায় প্রতিষ্ঠানে নগদান বই বলো দেখি, এই কোশ্চেনটা একটু সবাই একটু অ্যান্সার করো। অব্যবসায় প্রতিষ্ঠানে নগদান বই বলতে কোনটাকে বোঝানো হয়? দ্রুত অ্যান্সার করো। ওকে ফার্স্ট একটু দ্রুত একটু অ্যান্সার করে দাও, দ্রুত। ঠিক আছে, ওকে বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত ফার্স্ট। ওকে আচ্ছা, অব্যবসায় প্রতিষ্ঠানে নগদান বই বলতে বোঝানো হয় নগদ প্রাপ্তি প্রদান বইকে। ওকে, নগদ পাওয়া যায় আর হচ্ছে প্রদান করা, ওইটি হচ্ছে সাধারণত কি নগদান বই হিসেবে কাজ করে। ওকে দেখি কে কি কি অ্যান্সার করতে পেরেছো, তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা আমি একটু দেখবো। ঠিক আছে, ওকে 24-এ হচ্ছে অ্যান্সার করেছে মাহফুজ, অ্যান্সার করেছে বি।
চামেলি অ্যান্সার করেছো বি, ফাইন। ইবা অ্যান্সার করেছো বি, মাস্কুর অ্যান্সার করেছো বি, উপমা অ্যান্সার করেছো বি, ঠিক আছে। প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, দেখো আমরা সময় নিব না, পরবর্তী কোশ্চেনটা আমাদের আবার একটা ম্যাথ। দেখছো আমরা যে কতগুলো ম্যাথ নিয়ে আসছি। দেখো, চলতি বছরে চাঁদা প্রাপ্তি 60,000 টাকা, যার মধ্যে 6,000 টাকা বিগত বছরে এবং 8,000 টাকা বলো পরবর্তী বছর। ওকে, চলতি বছরের চাঁদা অনাদায় রয়েছে এত টাকা। ওকে ফাইন। তাহলে চলতি বছর চাঁদা প্রাপ্তি কত টাকা আমরা চাইছি কি, দেখো চাঁদা বাবদ কত টাকা প্রদূষিত হবে। চলতি বছর চাঁদা প্রাপ্তি কত টাকা বলো তো? 60,000 টাকা। ওকে ফাইন, 60,000 টাকা যোগ আমাদের অনাদায়ী চাঁদা পরিমাণ কত? অনাদায়ী চাঁদা যোগ করো, অনাদায়ী। ওকে, অনাদায়ী চাঁদা যোগ হবে অনাদায়ী চাঁদা। এই সবাই একবারে দেখো, দুইবার করতে পারবো না। তাহলে আমার টোটাল চাঁদা কত টাকা বলো তো? 70,000 টাকা। ওকে ফাইন। ওকে, এখন দেখো যার মধ্যে বিগত বছর এবং পরবর্তী বছর, দেখো বিগত বছর আর পরবর্তী বছর বাদ। ওকে, বিগত যোগ পরবর্তী, বাদ হচ্ছে দেখো বিগত প্লাস পরবর্তী। তাহলে বিগত আর পরবর্তী যোগ করলে কোথায়? দেখো তো বিগত আছে হইতেছে কত? 6,000 আর পরবর্তী 8,000 যোগ করে তাহলে কত টাকা? 14,000 টাকা বাদ দাও। তাহলে আলটিমেটলি চাঁদা বাবদ কত টাকা প্রদূষিত হবে? তাহলে আয় ব্যয় চাঁদা। ওকে, আয় ব্যয় চাঁদা বাবদ প্রদূষিত হবে কত টাকা বলো তো? 56,000 টাকা। 56,000 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে কত টাকা? 56,000 টাকা। ফাইন। দেখো অ্যান্সার বুঝতে পারছো কিনা? একদম ভেঙে ভেঙে করছি। ওকে, ভেরি গুড। মাহফুজ 56,000 টাকা, ভেরি গুড। ওকে, মেহজাবিন 56,000 টাকা, ভেরি গুড বোন, খুব ভালো হইতেছে অ্যান্সার। উপমা থ্যাংক ইউ, খুব সুন্দর সুন্দর অ্যান্সার করতেছে। ইভা ভেরি গুড বোন। ওকে, মিমু থ্যাংক ইউ। মিমু 12,000 টাকা কেন? আরে এই মেয়েটা করছে ভুল আবার। ইভা হ্যাঁ বোন, অ্যান্সার হয়েছে। আশপি অ্যান্সার হয়েছে, ভেরি গুড। চলো তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, ঠিক আছে। উষা সেবা সংঘের মোট সদস্য সংখ্যা 890 জন। ওকে ফাইন, আমরা সেম একটা ম্যাথ পাইছি। দেখো 890 জন। আর বলতেছি কি, দেখো বলতেছে চাঁদার হার কত? প্রত্যেকজন 50 টাকা করে চাঁদা দেয়। চলতি বছরের 90 জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি। আয় ব্যয় হিসেবে সেম, আয় ব্যয় হিসেবে কতটা দেখা হবে? মানে সদস্য বলতে 890 গুণ 50 করো তো। 890 গুণ 50 করলে কত হয়? 890 কে 50 দিয়ে গুণ করলে কত হয় বলো? 0 0 0 গুণ 0, 5 9 45 কত? 5 হাতে থাকে কত? 5 9 45 হাতে থাকে কত? 4, 5 40 কত? 44। ফাইন, 0 0 5 4 4, তাহলে 44,500 টাকা। ওকে, 44,500 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। 44,500 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলো। ওকে, 26 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমি এখনো কারো কাছ থেকে পাইনি। 26, সবাই একটু অ্যান্সার করো। 26 দ্রুত। ওকে মিমো, হ্যাঁ এখন অ্যান্সার ঠিক হয়েছে বোন। ঠিক আছে, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, একদম দেরি করবো না, একদম দেরি করবো না, ঠিক আছে। 26 হচ্ছে ডি, ভেরি গুড। ওকে, 26 হচ্ছে ডি, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার সঠিক হচ্ছে। দ্রুত একটু অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, ওকে এখন দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলছে, চলো আমরা দেখি। দেখো পরবর্তী বছরের চাঁদা চলতি বছরে পাওয়া গেল অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কি হিসেবে বিবেচিত? দেখো পরবর্তী বছরের চাঁদা ধরো 2025 চলতেছে আর 2026, ধরো 2025 সালের যে চাঁদাটা পাওয়ার কথা, এইটা আমরা সরি 2026 সালে যে চাঁদাটা পাওয়ার কথা, এই চাঁদাটা আমরা 25-এ পেয়ে যেতেছি। এখনো কিন্তু 25-এ শেষ হয় নাই, 26-এর চাঁদা আমরা 25-এ পাইতেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা প্রতিষ্ঠানের জন্য কি হবে দেখি। সবাই একটু অ্যান্সার করো তো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত। ওকে, দ্রুত একটু অ্যান্সার করো দেখি। এইটা আমাদের সহজ কোশ্চেন আর আছে বলো? কিছু কিছু কোশ্চেন রাখছি একদম সহজ, যেন তোমরা বুঝতে পারো খুব সহজ। ওকে, আচ্ছা দেখো সহজ ভাষা বলতে গেলে ভাই চাঁদাটা তো এমনিতে মনে করো প্রতিষ্ঠানের জন্য দায়। প্রতিষ্ঠানের জন্য সাধারণত এইটা তো কোনো মনে করো প্রতিষ্ঠানের, এই যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠান, এইটা আমাদের আয় ব্যয় বলে কিছু নাই। ঠিক আছে, এটা আমাদের দায়িত্ব। সেটা হতে পারে মাদ্রাসা, হতে পারে এতিমখানা, হতে পারে ধর মনে করি কি এতিমখানা, হতে পারে কোনো ক্লাব সংঘ। এইগুলো সাধারণত কি হিসেবে কাজ করে? এগুলো হচ্ছে সাধারণত সেবামূলক কাজ হিসেবে কাজ করে। তো তবুও আগামী বছর এখন আমরা সার্ভিস দিব কিনা আমরা জানি না, ওই টাকাটা আমরা আগেই পেয়ে গেছি, সেই হিসাবে আমরা এটাকে দায় হিসেবে কাউন্ট করি। আমরা কি হিসেবে কাউন্ট করি? দায় হিসাবে। ঠিক আছে, সবাই অ্যান্সার করতে পারছো। পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দেখো কি বলছে। অবশ্যই প্রতিষ্ঠানে নগদ অবস্থা জানা যায় কোন হিসেবের মাধ্যমে? দেখো তো, অবশ্যই প্রতিষ্ঠানের নগদ অবস্থা মানে প্রতিষ্ঠান ধর এখনো নগদ কত টাকা আছে, কেননা প্রতিষ্ঠানটা অবশ্যই হইলো এইটা তো চালাইতে হয়, তাই না? এইটা তো চালানোর জন্য টাকা লাগে। তাহলে এইটা চালানোর জন্য আমরা কোন ভাবে আমরা জানতে পারি যে এটার নগদ টাকা কিভাবে আছে? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবা, ঠিক আছে। আমি একটু এটা একটু দেখবো, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবা প্লিজ, ভাইয়ারা দেরি করবা না। 27 নাম্বার অ্যান্সার করেছো। ওকে, 28 অ্যান্সার করো সবাই দ্রুত, ঠিক আছে দ্রুত অ্যান্সার করো।
ওকে, ক্লাসটা এখনো শেয়ার দাও নাকি বলো তো ভাইয়া? ক্লাসটা শেয়ার দিয়েছো সবাই? ভাইগুলো জানাও তো। ওকে, 28 হচ্ছে সি, 28 অ্যান্সার হচ্ছে সি, প্রাপ্তি প্রদান হিসেবে। ভেরি গুড। আমি একটু দেখো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে, সবাই অ্যান্সার করেছে প্রাপ্তি প্রদান হিসেবে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। তাহলে আলটিমেটলি দেখো, প্রাপ্তি প্রদান হিসেবের মাধ্যমে তো সাধারণত কত টাকা পাইছি, কত টাকা ইনফ্লো হয়েছে, কত টাকা ইনফ্লো আর কত টাকা হচ্ছে আউটফ্লো, তাই না? এই দুটো আমরা জানতে পারি। তাহলে এইটার মাধ্যমে হচ্ছে আমরা আসলে যদি জানতে পারি, তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ব্যালেন্স। ফাইন, ভেরি গুড, এটা হচ্ছে আমাদের মেইন ব্যালেন্স। ওকে, ঠিক আছে। আরো 30 মিনিট, 30 মিনিট। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের কি হবে? ওকে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার মোটামুটি ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো দেখি। পরবর্তী দেখো, কোনটি মূলধন জাতীয় ব্যয়? ফাইন, কোনটি মূলধন জাতীয় ব্যয়? এখন মুনাফা জাতীয় ব্যয় আর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি বলতো? মূলধন জাতীয় ব্যয় দেখো, যেটা কি ধরো একাধিক বছর সুবিধা পাওয়া যায়, একাধিক বছর কি পাওয়া যায় বলতো? সুবিধা পাওয়া যায়। ওকে, একাধিক বছর কি পাওয়া যায়? সুবিধা পাওয়া যায়। আর আর দেখো, মুনাফা জাতীয় ব্যয় কি বলতো? মুনাফা জাতীয় ব্যয় কোন রকম? সর্বোচ্চ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওকে, 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওকে, সীমাবদ্ধ থাকে। ওকে, 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফাইন। তাহলে দেখো মণিহারি দ্রব্যাদি, মণিহারি কিনলে কি 1 বছরের মধ্যে সুবিধা শেষ? কোমল পানীয় 1 বছরের মধ্যে এটা শেষ হয়ে যাবে। খাদ্যদ্রব্য সেম। আসবাবপত্র কি আমাদের 1 বছর বেশি সময় ধরে কি আমরা এটা কি সুযোগ সুবিধা পাবো? তাহলে আলটিমেটলি 1 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড। তাহলে যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখি আমাদের। ওকে, ফাইন। দেখো, আজীবন সদস্য এটা কি বলো তো? মূলধন জাতীয়, বলো আজীবন সদস্য, জাস্ট এইটুকুই। তাহলে এইটুকুই লেখা আছে, এইটুকু দিয়ে কি হবে দেখি, কে কি কি অ্যান্সার করতে পারো বলো। ধরো এইটুকুই আছে, আজীবন সদস্য। ধরো একটা প্রতিষ্ঠানের জন্য, ধরো অবসর প্রতিষ্ঠানের জন্য আজীবন সদস্য নামে একটা পদ আছে। এটা কি প্রতিষ্ঠানের জন্য বলো? মুনাফা যদি আয়, মূলধন যদি আয়, মুনাফা যদি ব্যয় না সম্পদ, বলো তো দেখি, বলো দেখি এইটা কে কে পারো। ঠিক আছে, আমি একটু দেখবো দেখি এইটা কে কে পারো। ভেরি গুড, একটু দ্রুত জানাবা। ওকে, ঠিক আছে, দেখো তো কি হবে অ্যান্সার। ওকে, 30 নম্বরের অ্যান্সার কি হবে? 30 দ্রুত ভাইয়া, দেরি করা যাবে না, দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত দেখি 30 নম্বরের অ্যান্সার কি হবে বলো ভাইয়া, একটু দ্রুত জানাও 30 নম্বরের অ্যান্সার কি হবে, আমরা দেখতে চাই 30 নম্বরের অ্যান্সার কি হবে, বলো। ওকে, ঠিক আছে। এখন দেখো, আলটিমেটলি আজীবন সদস্য প্রতিষ্ঠানের জন্য কি এটা সম্পদ হিসেবে কাজ করে না? সম্পদ না? বলো তো সম্পদ হবে? বলো, প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে একটু অ্যান্সার করো। আচ্ছা, আজীবন সদস্য। ওকে, ফাইন। এখন দেখো, যদি শুধুমাত্র আজীবন সদস্য উল্লেখ থাকে তাহলে হচ্ছে সম্পদ। আর দেখো, যদি আজীবন, যদি বলে দেয় আজীবন সদস্যের চাঁদা, আজীবন সদস্য চাঁদা বলে দেয়, আজীবন সদস্য চাঁদা, যদি চাঁদা উল্লেখ থাকে তাহলে হচ্ছে কি দেখো তো, মূলধন জাতীয় আয় মনে থাকবে। দেখো, দুইটা জিনিস দেখো আমরা শিখে ফেললাম। আজীবন সদস্য বললো হচ্ছে সম্পদ, আজীবন সদস্য চাঁদা বললো হচ্ছে মূলধন জাতীয় আয়। ওকে, ওকে, আর এখানে আরেকটা আছে, আজীবন সদস্যের যদি কিভাবে লিখবো, ধরো আজীবন সদস্য ধরো মাসিক চাঁদা। ওকে, মাসিক চাঁদা এমন একটা কথা আসতে পারে, আজীবন সদস্য মাসিক চাঁদা, মাসিক চাঁদা বললে হচ্ছে মুনাফা যদি আয়। দেখছো কত কিছু আমরা শিখে ফেললাম আজকে একটা কোশ্চেন থেকে। আজীবন সদস্য বললো হচ্ছে সম্পদ, আর আজীবন সদস্যের চাঁদা বললো হচ্ছে মূলধন জাতীয় আয়, আর আজীবন সদস্যের মাসিক চাঁদা, প্রত্যেক মাসে মাসে চাঁদা দেয়, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। আমরা আজকে 3টা জিনিস শিখে ফেললাম একটা জায়গা থেকে, ঠিক আছে? ওকে, 3টা জিনিস শিখে ফেললাম, তাহলে মোটামুটি আশা করি ক্লিয়ার। চলো আমরা পরবর্তী একটা কোশ্চেনে যাই। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি বুঝতে পারছো। দেখো, দেখো কি বলছো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি সেবাজীবীদের, সরি পেশাজীবীদের প্রতিষ্ঠানে কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ বলো তো? মুনাফাভোগী প্রতিষ্ঠান, অমুনাফাভোগী প্রতিষ্ঠান, মুনাফাভোগী ব্যবসায়ী, বলো কোনটা হবে রাইট অ্যান্সার? দ্রুত অ্যান্সার করো, দ্রুত ভাইরা, আমি একটু অ্যান্সার দেখবো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। যারা যারা ক্লাসে আছো এখনো আর ক্লাসে যারা থাকবা তাদের জন্য মন থেকে অনেক দোয়া, কারণ আমি বিশ্বাস করি যারা আমাদের ক্লাস করবে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার ফোনে আমাদের পেজে অনেক মেসেজ আসতেছে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য। আমি ক্লাসও নিচ্ছি, আবার তোমাদের মেসেজ দেখতেছি, বুঝতে পারছো? মানে আমি প্রচন্ড দৌড়াদৌড়ির মধ্যেই থাকি সবসময়। তোমরা অনেকে আমাকে কল দিয়ে পাও না, মেসেজ দিয়ে পাও না তোমরা। আবার দেখছি আমি গতকালকে রাতে দেখছি যে পোলাপান আবার বলতেছে তারেক স্যারকে তো পাওয়া যায় না। ঠিক আছে, যাই হোক, আমি একটু ব্যস্ত থাকি ভাই, সারাদিন দৌড়ের মধ্যে থাকি। যাই হোক,
ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাও। দেখো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি পেশাজীবী প্রতিষ্ঠান কোন ধরনের? বলতো বলতো, ডাক্তার, আইনজীবী, বলতো কি কি হবে? বলো, অমুনাফাভোগী, তাই তো? বলতো, মুনাফাভোগী অব্যবসায়ী নাকি অমুনাফাভোগী ব্যবসায়ী? বলো কোনটা হবে? দেখি প্রত্যেকে একটু অ্যান্সার করো, দ্রুত দ্রুত ভাইয়েরা, দেরি করা যাবে না, বলো দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত। ওকে ওকে, তাহলে দেখো, এখন দেখো এখানে মুনাফা অমুনাফা, দেখো এই দুটাকে ব্যাখ্যা দেখো। দেখো দেখো এখন মুনাফাভোগী মানে কি? যে মুনাফা আশা করে। আর ব্যবসা মানে কি? তার মেইন টার্গেট হচ্ছে ব্যবসা করা, আর কিছু না। অমুনাফাভোগী অব্যবসায়ী, অমুনাফাভোগী মানে কি? মানে কি যে মুনাফা করতে চায় না, আবার এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠানও না। ওকে, আবার দেখো অমুনাফাভোগী মুনাফা করতে চায় না কিন্তু আবার ব্যবসা করতে চায়, এটা তো কোনোভাবে হয় না। ঠিক আছে? এই দুইটা হবে না, কেননা দেখো এরা আলটিমেটলি কি করে? দেখো এরা মুনাফা ভোগ করে, এরা ধরো মনে করো সেবা দিয়ে কি সেবা বিনিময়ে টাকা আয় করে, কিন্তু এদের এটা ব্যবসা না, এদের এটা হচ্ছে মানব সেবা। মানুষকে সেবা দিয়ে কি তারা কি করে বলতো? একটা কি করে, তারা একটা অ্যামাউন্ট তারা নেয় তাদের নিজেদের জন্য, বা তারা যেমন ধরো আমি শিক্ষকতা পেশায় আছি, আমি তোমাদের পড়াইতেছি, পড়ানোর বিনিময়ে কি আমি তোমাদের কাছ থেকে একটা টাকা নিই। তোমাদের ক্লাস নেওয়ার জন্য কি আমি তোমাদের থেকে একটা একটা চার্জ নেই, যে হ্যাঁ তোমরা আমাদের কোর্সে ভর্তি হলে এই টাকা দিয়ে ভর্তি হও। তার মানে কি দেখো আমাদের কিন্তু এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে তোমাদের সাহায্য করা বা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে। দেখো দুজন অংশীদারের মধ্যে মুনাফা বন্টন অনুপাত 2:1। তৃতীয় জনকে 1/5 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসা প্রতিষ্ঠানের নতুন অংশীদার গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? চলো আমরা ম্যাথটা করে ফেলি, যে যারা যারা পারবা তারা করে ফেলো, আমি একটু উপরে নিয়ে যাই, হ্যাঁ তাহলে আমার জন্য জায়গা হবে। খুবই সহজ, ধরো 2:3, 1:3, আর হচ্ছে 3:3। ওকে ফাইন, আমরা 3টা অনুপাত বের করতে হবে। তাহলে এখন দেখো বলছি কি 1:5, 1:5। ওকে, তাহলে আমরা দেখো টোটাল ভগ্নাংশ ধরি 1, তাহলে 1 থেকে যদি 1/5 বাদ দিই তাহলে থাকে কত বলতো? 4/5। এই 4/5 কে তাদের দুজনের মধ্যে দিয়ে দিব, 4/5 ইন্টু 4/5 ইন্টু, আর এর তো অংশ দেওয়া আছে 1/5, তাহলে ওকে 1/5 শেষ, আমাদের ম্যাথ শেষ। দেখো 3×5 কত? 15, 4×2 কত? 8। ওকে, 3×5 কত? 15, 4×1 কত? 4, 3×5 কত? 15, 3×1 কত? 3। তাহলে আলটিমেটলি কত? দেখো উভয় ভগ্নাংশ থেকে হর কেটে দাও, তাহলে কত থাকে বলো? 8:4:3। এটা হচ্ছে 8:4:3। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। না সবাই দ্রুত অ্যান্সার করবো। ওরে আল্লাহ, আমার আগে সবাই অ্যান্সার করে ফেলছো। মাহফুজ আহমেদ অ্যান্সার করে ফেলছো 32 ডি। আচ্ছা, আশফি অ্যান্সার করেছো ডি, ইভা অ্যান্সার করেছো ডি। ওকে, ভেরি গুড, মাশাল্লাহ। আমার স্টুডেন্টগুলা, আমি আসলে এত স্টুডেন্ট চান্স পেলে আমি রাখবো কোথায় আমি তো বুঝতেছি না। তোমাদের তো ক্রেজ দিতে দিতে আমি পাগল হয়ে যাবো, বুঝতে পারছো? তোমাদের প্রত্যেককে ক্রেজ দিতে হবে ইনশাল্লাহ। এবার প্ল্যান করেছি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে সকল শিক্ষার্থীরা চান্স পাবে তাদের প্রত্যেককে আমরা ক্রেজ দিব, আর যারা ভালো মেরিটে যাবে তাদেরকে আমরা আর্থিক সাহায্য করব। ঠিক আছে, এটা আমাদের প্রতিষ্ঠান থেকে সিদ্ধান্ত হইতেছে। ঠিক আছে, দেখো তোমরা ধরো ভর্তি ধরো মনে করো 1,000 টাকা দিয়ে, কেউ ধরো 1,000 টাকা দিয়ে ভর্তি, 2,000 টাকা দিয়ে ভর্তি, যে যা পারছে আমি তাই নিছি কম টাকার মধ্যে। এখন ধরো যারা মনে করো চান্স পাবা, ধরো এমন হইতে পারে ধরো কেউ আমাদের এইখান থেকে ফার্স্ট হয়ে গেল, যেমন গত বছর আমাদের আমাদের পজিশন থেকে জগন্নাথে যে এনইউ, গত বছর জগন্নাথে আমাদের পজিশন থেকে ফার্স্ট হয়েছে একটা ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় 64তম হয়েছে, বুঝতে পারছো? আমরা এইগুলো কোনো প্রকাশ করি না। তো দেখো একটা ছেলে আমাদের পজিশন থেকে ফার্স্ট হয়েছে, আরেকজন 64তম হয়েছে। তো এই যে যারা ভালো ভালো পজিশনে ফার্স্ট হওয়া বা ধরো টপ 10-এর মধ্যে থাকা, আমরা তাদের ধরো সাহায্য করলাম কিছু টাকা দিয়ে, যে না তোমার এটা গিফট, তুমি গত একটা বছর একটা জার্নির মধ্যে ছিলাম, তোমার জার্নিতে তুমি সফল হয়েছো, আমরা তোমাদের নিয়ে খুব গর্ববোধ করি, আমরা তোমাদের একটা সাপোর্ট দিলাম, এইটা দিয়ে তুমি আনন্দ করো, এনজয় করো। তার মানে আবার কিন্তু উল্টাপাল্টা কিছু খাওয়া যাবে না, হ্যাঁ? যাই হোক, তো তখন কি করতে হবে? তো তোমরা যদি সবাই যদি এরকম ভালো একটা জায়গায় যাও, তাহলে তো মনে করো আমরা তো মনে করো যে কি করা, আমরা তো মনে করো যে তোমাদের পুরস্কার দিতে 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 ফকির হয়ে যাবো। যাই হোক, তবুও তোমরা চান্স পাও, আমাদের প্রতিষ্ঠানে আল্লাহর মতো কোনো সমস্যা নাই, তোমাদের ভালো একটা সাহায্য করবো যেন তোমরা তবু যেন চান্সটা পাও। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। ফারিয়া অনেকগুলো করে কমেন্ট করেছো, থ্যাংক ইউ বোন। আমার কমেন্ট দেখতে খুব ভালো লাগে, অনেকগুলো করে কমেন্ট করবে, কেননা আমার এখনো মনে আছে আমি একটা প্ল্যাটফর্মে ক্লাস কন্টিনিউ করতাম। ওই প্ল্যাটফর্মে যখন ক্লাস কন্টিনিউ করতাম, ওই প্ল্যাটফর্মে স্টুডেন্ট অনেক ছিল কিন্তু কেউ ক্লাসে কমেন্ট করতো না। কেন? কমেন্ট করলে যদি ভালো লাগে না, করবো না, কমেন্ট কেন করতে হবে? আমার মনে হয়েছিল যখন আমার নিজের প্রতিষ্ঠান হবে আমার স্টুডেন্ট অনেকগুলো করে কমেন্ট করবে। ঠিক আছে, ওকে ভাই, এটাকে আরেকবার বুঝে দেওয়া যাবে? হারামজাদা তুই এতক্ষণ পরে করছ না, এতক্ষণ গল্প করতেছি, হে এতক্ষণ পরে করতেছি, আমি বোঝানো যাবে কিনা দেখ আরেকবার দেখ। এতক্ষণ কয় না, আমি করতেছি, আরেকবার বুঝে দেওয়া যাবে নাকি? দেখ আরেকবার দেখ। দেখ আমাদের দুজনের অনুপাত আছে 2/3, তাহলে বড় মানে এই দুজনের মধ্যে একজন যদি 2 পায়, সর্বমোট কত? 3। আর আরেকজন যদি 1 পায়, সর্বমোট কত? 3। ওকে, আর নিচে হচ্ছে দুজনের লব আর হরটা লিখবো। ওকে ফাইন,
এখন তৃতীয় জন বলে দিচ্ছে 1/5 পাবে, তাহলে তৃতীয় জন কত পাবে? 1/5। তাহলে 1/5 যদি পায় আর থাকে কত? 4/5, তাহলে আর 4/5 পাবে এরা দুইজন, শেষ। এখন দেখো 3 5 15, 4 2 8, 3 5 15, 4 1 4, 3 5 15, 3 1 3, তাহলে আলটিমেটলি 8:4:3। ছোট করা যায় না, আর এই জন্য এইটাই রাইট আনসার। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দেখো এই কোশ্চেনে কি বলছে, এটা আমরা ভালো মতো পড়ে দেখো। বলছে শাপলা কোম্পানির নিট চলতি মূলধন, নিট চলতি মূলধন কত বলতো? নিট চলতি মূলধন হচ্ছে কত দেখো তো? নিট চলতি মূলধন হচ্ছে কত? 1,80,000। দেখো চলতি অনুপাত, চলতি অনুপাত কত বলো তো? চলতি অনুপাত হচ্ছে কত বলো? চলতি অনুপাত হচ্ছে 3:2। ঠিক আছে, তাহলে চলতি সম্পত্তির পরিমাণ কত? ফাইন, চলো আমরা দেখি। তাহলে দেখো চলতি অনুপাত বের করে কিভাবে বলো তো? চলতি অনুপাত বের করে কিভাবে? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি অনুপাত মানে কি দেখো? চলতি সম্পদ, এই যে এটা হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ, আর এটা হচ্ছে চলতি দায়। তাহলে দেখো এই দুটো পার্থক্য কত? 1। তাহলে দেখো 1 অনুপাত সমান সমান কত? 100, মানে 1,80,000। তাহলে চলতি সম্পদ পরিমাণ চাইছে, তাহলে 3 অনুপাত কত? 3 18 কত বলো তো? 54, মানে 5,40,000 টাকা। ফাইন, 5,40,000 টাকা হচ্ছে রাইট আনসার। তাহলে দেখো 3 হচ্ছে চলতি সম্পদ, 2 হচ্ছে চলতি দায়, তাহলে এই দুটো অনুপাত না, তাহলে আমাদের পার্থক্য করলে কি হবে দেখো? চলতি অনুপাত বের করে কেমনে? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি হবে? আমাদের বের হবে কি? 1। তাহলে 3 থেকে 2 বদলে 1, তাহলে 1 যদি 180 হয়, তাহলে চলতি সম্পদের পরিমাণ কত? 3 দিয়ে গুণ করলে কত হবে? 5,40,000। ওকে, ঠিক আছে, তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের 5,40,000 টাকা। অ্যান্সার রাইট হয়েছে কার? 33 নম্বর অ্যান্সার রাইট হয়েছে আশপিয়া। অ্যান্সার হয়নি ইভা। অ্যান্সার রাইট হয়েছে নাকি ইভা? 33-এ 4 না ভাই, 33-এ 1,08,000 টাকা তো হবেই না, ভুল করছে আনসার। ওকে, মাহফুজ অ্যান্সার রাইট হয়েছে। ইভা অ্যান্সার হয় না। চামেলি অ্যান্সার হয় না। আশপিয়া অ্যান্সার হয় না। মেহজাবিন ভেরি গুড, 5,40,000, ভেরি গুড। মুনমুন না, মুনমুন অ্যান্সার হয় না। উপমা অ্যান্সার হয় নাই। আরিফ ভেরি গুড, অ্যান্সার হয়েছে। মাস্কুর অ্যান্সার হয়েছে। আমের অ্যান্সার হয় না। বোন দেখো চলতি অনুপাত দিয়ে দিছে, চলতি অনুপাত কি? 3:2। তাহলে চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাত বের করার সূত্র কি দেখো? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। যাতে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কি একটা মান পাই। ঠিক আছে, চলতি মূলধন বের করলাম। দেখো চলতি মূলধন, তাহলে চলতি মূলধন যদি 1 হয়, তাহলে 3:2 বের করলে কত হবে বলো? ওকে, 5,40,000। ফাইন, ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো ওকে, ভেরি গুড। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ করবো। এই কোশ্চেনটা অবশ্য কি চেয়েছে দেখো তো, এখানে লাভ ক্ষতি বন্টন অনুপাত চিহ্নিত করো। ওই ঘুরে ফিরে আগেরটাই চেয়েছে। দেখো 4:1। ঠিক আছে, তাহলে আমি একটু উপরে নিয়ে যাই, দাঁড়াও। দেখো 4:1, 2:5, তাহলে সেম। তাহলে 4/5 আর হচ্ছে 1/5। ওকে, আর এইখানে কত বলো তো? 2/5। ওকে, 5/5 ইন্টু 2/5। এখানে 2/5, তাহলে অবশ্যই থাকে কত বলো? 3/5। তাহলে 3/5, 3/5, 5 কত বলো তো? 25, 3 4 কত? 12, 5 25, 3 1 কত? 3। ওকে, তাহলে 5 25, 5 2 10, তাহলে 12:3:10। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। চলো সবাই অ্যান্সার করে ফেলি ফার্স্ট। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলি সবাই। ওকে, ওকে, লিখিত পাঠ কি শেখাবেন টাইপের জন্য? লিখিত পাঠ তো শেখাবো ভাই, কেন শেখাবো না? প্রত্যেকটা ম্যাথটা ভেঙে ভেঙে করে দিছি। ধরো এইটাই, ধরো তোমার পরীক্ষা চলে আসছে, দেখো এইটা পরীক্ষা চলে আসছে, তুমি এইটুকুই করে দিয়ে দিবা, শেষ। তাই তো হয়ে গেলো তোমার লিখিত। আমরা প্রত্যেকটা ম্যাথ যেভাবে করাই, আমরা যেভাবে প্রত্যেকটা ম্যাথ করাই, ওইগুলো অলরেডি লিখিতের জন্য হয়ে যায়। আমরা একদম ভেঙে ভেঙে করাই। এখন তুমি তো লিখতে পারবা, এইটুকু লিখতে পারবা না? যারা ধরো এ হচ্ছে প্রথম অংশীদার, দ্বিতীয় অংশীদার, তৃতীয় অংশীদার। ওকে, বের করলা, আর এইখানে সবগুলোর সামনে লিখে দিলা উভয় পক্ষে 25 দ্বারা ভাগ করে। তাহলে কি তোমার 25 কাটা গেল। নির্ণেয় লিখলাম, নির্ণেয় লাভ ক্ষতি বন্টন অনুপাত, এই অনুপাত। তো এইটুকু তো আর বলে দিতে হয় না ভাই, তুমি ইন্টার পাস করে আসছো। ঠিক আছে, ইন্টার পাস করে আসছো, আমরা তো ওইভাবে পড়াই ইনশাল্লাহ। তো আর তো বুঝার কথা সবার। পরবর্তীতে যাই, দেখো কি বলছে। ওকে, ক এবং খ দুজন অংশীদার, তারা সমান অনুপাত বন্টন করে। তাহলে ধরলাম 1:2, আর হচ্ছে কি 1:2। ফাইন, 2:2। ফাইন, দেখো গ ভবিষ্যতে 20% মুনাফার অংশীদারিত্ব, তাহলে 20% মুনাফা। তাহলে 20% মুনাফা নাকি 20/100। তাহলে 20/100 মানে কত বলো তো? 1/5। এই তো, তাহলে দেখো, তাহলে এ হচ্ছে কত পাবে? 1/5 পাবে। আর অবশ্যই থাকে কত? 1/5 অংশ যদি দেওয়া হয় 1 অংশ থেকে, তাহলে এভাবে কত? 4/5। এভাবে হচ্ছে 4/5 করে ফেলো। 5 2 10, 4, 5 2 10, 4,
5 দুগুণে 10, 2, 4:2, 2:2:1, মানে কি 2 দিয়ে কাটলাম। ওকে, দাও দেখো তো অ্যান্সারটা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে 35 হচ্ছে বি। মাহফুজ অ্যান্সার করেছো, আশফিয়া অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো, মাহফুজ, আশফিয়া, ওকে, ইভা, ঠিক আছে, মেহেজাবিন, থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। ঠিক আছে, চলো আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। ঠিক আছে, তাহলে চলো আমরা 36 নম্বর কোশ্চেনে চলে যাই। 36 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখি একটু। নাও 36 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো। ক, খ, গ একটি কারবারের অংশীদার খ অবসর নিল, তার সুনাম হলো 9,000 টাকা। অবশিষ্ট অংশীদারগণ 3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টনের নতুন শর্তে ব্যবসায় কি পরিচালনার সিদ্ধান্ত নিল। প্রতিষ্ঠানের নতুন বইতে সুনাম দেখাতে হবে না, লাভের অনুপাত বের করো। সত্যি কথা বলতে দেখো, এই যে তার সুনাম 9,000 টাকা, এইটুকু কোনো কাজে আসবে না। তারপর দেখো, এই যে প্রতিষ্ঠানের সুনাম বইতে দেখানো হবে না, এর শুধু শুধু দিচ্ছে। তোমার মেইন চেষ্টা কি দেখো, লাভের অনুপাত। লাভের অনুপাত বের করার সিস্টেমে দেখো তো, নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত। লাভের অনুপাত সূত্র কি বলতো, নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত। ওকে, নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত। ওকে, ঠিক আছে, দেখো নতুন অনুপাত মাইনাস হচ্ছে পুরাতন অনুপাত। ওকে, পুরাতন অনুপাত, শেষ অনুপাত। তাহলে নতুন অনুপাত কত বলতো, 3/5, 2/5। আর এদের কত, এদের সবার যদি সমান ছিল, ধরো 1:1:1, 1:1:1, যেহেতু এদের কোনো অনুপাত উল্লেখ নাই, তাহলে এখন আমরা কি করবো, -1/3 -1/3। চলো এখন ম্যাথটা করে ফেলো, চলো সবাই একটু করো। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে অ্যান্সারটা সবাই একটু সলভ করো। অ্যান্সারটা বলো সবাই একটু দ্রুত, ফাস্ট, একটু সবাই একটু অ্যান্সারটা বলো। আমরা দেখবো কে কি অ্যান্সার বলতেছো, একটু দেখি। চলো আমরা একটু দ্রুত ম্যাথটা সলভ করে ফেলি, দেখি কার কি অ্যান্সার হয়। ঠিক আছে, ওকে, সবাই অ্যান্সার করতে পেরেছো না? ওকে, আমরা একটু দেখি তাহলে কি হয়। 15, 3 থেকে 9 মাইনাস 5, তাহলে কত, 4। আর দেখো 15, 3 দুগুণে 6 মাইনাস 5, তাহলে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি 4:1, তাহলে রাইট আনসার হচ্ছে 4:1। ঠিক আছে, ওকে, তাহলে নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত। দেখো, লাভের অনুপাত বের করতে হলে কি করব, নতুন থেকে পুরাতনটা বাদ দিব। আর যদি ত্যাগ অনুপাত বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা পুরাতন থেকে নতুনটা বাদ দিব, শেষ, এইটুকুই কাজ। ওকে, আশফি অ্যান্সার করতে পেরেছো, মাহফুজ অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, শাকিল, রিফাত অ্যান্সার করেছো, মুনমুন অ্যান্সার করেছো। ভেরি গুড, তোমরা খুব ভালো পারতেছো, ভালো লাগতেছে তোমাদের ক্লাস দেখে। ঠিক আছে, এরকম জিনিস যদি কমেন্ট করে ক্লাস কি, তোরা ক্লাস করতে খুব ভালো লাগে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছি পরবর্তী কোশ্চেনে যাব। 37 নম্বর কোশ্চেন, চলো একটু, এই যে আমরা একটা করলাম লাভ অনুপাত। আচ্ছা, এখন কথা হচ্ছে লাভ অনুপাত কি আর হচ্ছে ত্যাগ অনুপাত কি, চলো আমরা একটু আলোচনা করে নিই এটা। কারণ সাধারণত আমি যদি থিওরি পড়াই দিছি না, একটু থিওরি ধারণা দেয়। দেখো, লাভ অনুপাত কিরকম, ধরো আগে আগে 3 জন ছিল, ধরো আমি, সিয়াম, সিফাত, আমরা 3 বন্ধু আগে একসাথে ছিলাম। ধরো সাপোজ আমি, সিয়াম, সিফাত আগে হচ্ছে 3 বন্ধু একসাথে ছিলাম। আমরা প্রত্যেকে ধরো যদি 30 টাকা লাভ হইতো, তাহলে কি করতাম, সিএম পাইতো 10 টাকা, সিফাত পাইতো 10 টাকা, আমি পাইতাম 10 টাকা। তাহলে আমরা কি করতাম, আমরা 3 জন 10 টাকা করে ভাগ করে নিয়ে যেতাম। এখন ধরো কোনো কারণে সামহাউ সিফাত বলতেছে যে আমি আর বিজনেস করতে চাচ্ছি না, আমি এখন বিজনেসটা থেকে কুইক করবো। ওকে ফাইন, তুমি ব্যবসা থেকে চলে গেলে চলে যেতে পারো। তো সিফাত ব্যবসা থেকে কি করলো, কুইক করলো, ও চলে গেল। এখন দেখো, ধরো পরবর্তী বছরের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের লাভ হইলো কত টাকা, 30 টাকা। তাহলে দেখো আগে 3 জন পাইতো 10 টাকা 10 টাকা 10 টাকা, এখন কিন্তু সিফাত নাই, তাহলে আছে কয়জন, 2 জন, আমি আর সিএম। 30 টাকা লাভ হলে কি দেখো, আমি পাবো 15 টাকা, সিএম পাবে কত টাকা, 15 টাকা। তাহলে আগে পাইতাম কত, 10 টাকা, এখন পাই 15 টাকা। এইটাই মিন করছে। দেখো, লাভ অনুপাত মানে কি, একজন চলে গেলে তার ভাগটা আমাদের দুজনের মধ্যে বন্টিত হবে। সেম ভাবে আবার দেখো, ট্যাগ অনুপাতটা তাহলে কি, ট্যাগ অনুপাতটা হচ্ছে ধরো আমরা 2 জন ছিলাম, আমি আর সিয়াম ছিলাম, দুজনে আমরা কত টাকা করে পাইতাম,
15 টাকা 15 টাকা করে পাইতাম। এখন ধরো সিওত বলতেছে আমি আসবো তোমাদের বিজনেসে, ওকে ফাইন, তিনজন আসলো। এখন তিনজন আসলে দেখো 30 টাকা যদি লাভ হয়, তখন কিন্তু আমি আর সিএম কিন্তু আর 15 টাকা 15 টাকা করে পাবো না। তাইলে কিভাবে হবে? তাইলে হচ্ছে কি হবে দেখো, তাইলে আমি পাবো 10 টাকা, সিএম পাবে 10 টাকা, সিওত পাবে 10 টাকা। তাহলে দেখো আলটিমেটলি দেখো আমার থেকে আর সিএম থেকে আলটিমেটলি কত টাকা ত্যাগ করতে হইলো, এইটাই বের করবো, আর কিচ্ছু না, সহজ নিয়ম। তাহলে ত্যাগ অনুপাত বলে কি করবো আমরা? পুরাতন থেকে নতুন বাদ দিব, ওকে, পুরাতন থেকে নতুন বাদ দিব, শেষ, আর কোনো কাজ নাই। তাহলে দেখো পুরাতন ছিল কত দেখো, 5 3 2, নতুন হচ্ছে কত 7 5, তাই তো? না সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না সরি, এইটা পুরাতন, আগে দুইজন ছিল এটা, তাহলে 7 বাই কত বলো 12, আর হচ্ছে 5 বাই হচ্ছে কত 12, ফাইন। এখন দেখো এখন আমাদের নতুন করে কারে আনলো দেখো, নতুন করে অংশীদার কারে আনলো, নতুন করে আনছে হচ্ছে কাকে বলো, নতুন করে আনছে হচ্ছে 5 3 8 10, তাহলে 10, তাহলে দেখো কখের ত্যাগ, তাহলে দেখো 5 বাই 10, 3 বাই 10, দেখো 120, 120, তাহলে কত হয় 10 70, 70 মাইনাস 12, 5 12 60, তাহলে কত দেখো তো 10, ওকে ফাইন। দেখো এইটা হচ্ছে 3 না, ওকে ফাইন, দেখো তাহলে আবার কত 120, 120, তাহলে কত 10, 5 10 50, তাহলে 50 মাইনাস 12, 3 বারো 36, তাহলে কত হবে বলো 14, ওকে ফাইন। তাহলে 10 বাই হচ্ছে কত 14, তাহলে 5 বাই কত 7, রাইট অ্যান্সার কত বলো তো 5 বাই 7, 5 বাই 7 হচ্ছে রাইট অ্যান্সার। ভাইয়া আমাদের মেমোরাইজিং এর পার্টের জন্য কিছু সাজেশন দিলে ভালো হতো। বোন তুমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখে আমি ক্লাসটা শেষ করে তোমাকে দিয়ে দিব, হ্যাঁ? তুমি কালকে মনে হয় আরো কিছু চাইছিলাম, আমার মনে নেই, ব্যস্ত থাকি বোন, আমি একটু আমাকে একটু বারবার নক করতে হবে, হ্যাঁ, নাহলে আমার খেয়াল থাকে না। তুমি তুমি আমার মেসেজ দিয়ে রেখে আমি দিয়ে দিব, সমস্যা নেই। দিছিলাম তো, আমাদের ড্রাইভে আছে, তোমাকে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। ওকে, ফারিয়া বি, আশপিয়া বি, ইভা বি, মাহফুজ, মাশাল্লাহ সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। আমার আগে তোমরা অ্যান্সার করে ফেলছো না? নাও এই কোশ্চেন সলভ করো, খুবই সহজ কোশ্চেন। দেখো কি বলছে, এ বি সি তিন অংশীদার, তাদের মুনাফা বন্টন 3:2:1, বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 90,000 টাকা, তাহলে 90,000 টাকা, ওকে 90,000 টাকা। আর বসে দেখো বলছে সি এর পরিমাণ কত, সি কত, এক অংশ পাই, তাহলে 1 ডিভাইডেড বাই 3 2 5 আর 6, তাহলে 6 দিয়ে 1 কাটলে কত হবে 15,000 টাকা। আলটিমেট রাইট অ্যান্সার কত বলো তো 15,000 টাকা। সি পাবে কত টাকা 15,000 টাকা, বি পাবে কত 30,000 টাকা, আর সরি সি পাবে 15,000, বি পাবে হচ্ছে 30,000, আর সি এ পাবে কত বলো তো 45,000 টাকা। ফার্স্ট অ্যান্সার করো, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে জানিয়ে দাও ভাইয়াকে, বুঝতে পারতেছি কিনা ভাই, একটু দ্রুত জানাও, ঠিক আছে ভাইয়া, একটু দ্রুত জানাও ভাইয়াকে। ঠিক আছে, দেখি কার কার অ্যান্সার হচ্ছে, দ্রুত ভাইয়া, দেরি করা যাবে না একদম, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে 37 নম্বরটা অ্যান্সার করেছে, 38 অ্যান্সার করে ফেলো। ওকে, তাহলে আমরা হচ্ছে 39 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখো কি বলতেছে বলো, 39 নম্বর আছে কি বলতে, দেখো এ বি একটা ব্যবসা প্রতিষ্ঠানের দুজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত হচ্ছে কত, এত টাকা। এই সবই ঘুরে ফিরে একই ম্যাথ আসতেছে। দেখো ওকে, এইখানে হচ্ছে আমার দুইটা কাজ করতে হবে, এইখানে হচ্ছে আগে অনুপাত বের করে নিতে হবে, পরে হচ্ছে লাভ ক্ষতি বন্টন করতে হবে, ঠিক আছে। চলো আমরা একটু করি। দেখো তাহলে 3/5, 2/5, আর হচ্ছে দেখো 5/5, ওকে 5/5, ওকে 1/5, তাহলে 1/5, ওকে ইন্টু 4/5, 4/5, ফাইন। তাহলে 5 5 25, 3 4 12, ওকে ফাইন। 5 5 25, 4 2 8, 5 5 25, 5 থেকে 5, ওকে ফাইন। তাহলে 12:8:5, 12:8:5, ফাইন। এখন বলছে দেখো টোটাল মুনাফা কত 75,000 টাকা, তাই না? দেখো কি বলছে, 2020 সালের সরি 2020-এর বি এর মাসিক বেতন 25,000 টাকা ধার্য করার পূর্ববর্তী নিট মুনাফা এত টাকা, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের দেখো, তাহলে 25,000 টাকা যদি মাসে হয়, তাহলে 2 মাসে কত বলো তো 5,000 টাকা, 2 মাসে যদি 5,000 টাকা 5 30,000 টাকা, তাহলে আমাদের এইখান থেকে আমরা 30,000 টাকা বাদ দিই, তাহলে থাকে কত টাকা বলো তো 45,000 টাকা। ওকে দাঁড়াও দেখি, তাহলে দেখো বিটটা বের করতে বসে না, ওকে আমি একটু দেখি আমার মতো করে করে হয় কিনা, পরে না হয় পরে আবার দেখবো। 25 25, তাহলে দেখো 5 দিয়ে 8 টাকা 5 5 25, 5 9 45, দেখি তো 75। আচ্ছা আগে একটু এবার একটু করে দেখি, দাঁড়াও দেখি। ওকে 75, ওকে
ওকে ফাইন, দাঁড়াও দেখি। ওকে 8 বাই 3 25 72 3000, 3 তাহলে 24,000 টাকা। ওকে 24,000 টাকা, 24,000 টাকা। আর হচ্ছে ওকে দিতে হবে কত টাকা? 24 আর হচ্ছে 5 হচ্ছে 30,000 টাকা। ফাইন। আচ্ছা দেখো তো এই ম্যাটটা কিভাবে হবে, দেখি তোমরা করো তো একটু, আমি একটু দেখি ম্যাটটা কিভাবে হতে পারে। দাঁড়াও একটু চিন্তা করে দেখি, ম্যাটটা তো হওয়ার কথা। ঠিক আছে, এটা একটু আমি একটু দেখি অ্যান্সারটা এটা কিভাবে হয়। আহ, তোমরা একটু সবাই একটু সলভ করার চেষ্টা করো, আমি একটু অ্যান্সার একটু ভাবি। ঠিক আছে, আমি একটু অ্যান্সার একটু ভাবতে হবে, দেখি অ্যান্সারটা কি হয়। দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত ফার্স্ট। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমাকে এটা ঠিক আছে কিনা আগে দেখে নে, দাঁড়াও। 3 5 2 5 5 5 ফাইন। 1 5 1 5 ওকে 4 5 4 5 ওকে 5 5 25 3 4 12 4 2 8 5 1 5 তাহলে 12 8 5 ফাইন, এটু ঠিক আছে। তাহলে হচ্ছে 30,000 টাকা, 30 বাদ দেই। ওকে দাঁড়াও 45 বি এর অনুপাত না, এ বি সি বি 25। ওকে 35,000 টাকা। ওকে 8 25 ফাইন, দেখি হবে 450। ওকে 450 মতো কত বার যায় দেখি তাহলে। ওকে 18 বার যায়, 18 বার যদি যায় তাহলে হচ্ছে 1800। ওকে 1800 গুণ 8, একটা তো ঝামেলা ফেলে দিল। দেখি তো একটু অন্য কোনো ওয়েতে করা যায় কিনা। ওকে 39-এর এ 14,400, নেট প্রবলেম হচ্ছে। 39-এর এ, আচ্ছা এই যারা যারা 39-এর এ বলছো কিভাবে হবে ম্যাটটা বলো তো। 39-এর এ 18,000 টাকা কিভাবে হয়, 18,000 টাকা কিভাবে হয় বলো তো। 18,000 টাকা তো আমার আসতেছে না, কারণ কি 14,400 আসে। হ্যাঁ আমার আর ইয়ার আছে 4 4 16। ওকে আচ্ছা এই কোশ্চেনটা একটু রাখো তো দেখি। ধরো 2020 সালে বিয়ের মাসিক বেতন 2500, তাহলে 2500 করে কত হয়? 25,000, হ্যাঁ 30,000 টাকা হয়। তাহলে 75,000 টাকা দেখো ধার্য করার পূর্ববর্তী মাসিক বেতন ধরার পূর্বেই তার নিট মুনাফা ছিল এত টাকা। তাহলে হচ্ছে আমরা যদি 30,000 টাকা যদি বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 45,000 টাকা। 45 55 65 75, হ্যাঁ 45,000 টাকা। তাহলে 45,000 টাকা কাটাকাটি করলে তো আমার অ্যান্সারটা আসে না। দাঁড়াও তাহলে একটু দেখি আরেকবার। 5 5 75, তাহলে আচ্ছা দেখি আরেকটা হয়তো দেখি একটু করে দেখি তো। 75 2 5 5 15 75 30,000 টাকা যদি আসে 30। না এই কোশ্চেনটার অ্যান্সারটা আসতেছে না, এটা হচ্ছে আমি পরবর্তীতে তোমাদের করে দিব, এটা আসতেছে না এখন। ঠিক আছে সময় নষ্ট করা যাবে না, অনেকগুলো কোশ্চেন আছে এখন আমাদের, এখন 10টা কোশ্চেন আছে। নো আচ্ছা এটা সেম কোশ্চেন, এটা সেম কোশ্চেন, এটা জাস্ট অনুপাতটা বের করতে বসছে। অনুপাতটা বের করতে বসছে, আমরা অলরেডি অনুপাত বের করে ফেলছি তাই না। আমরা অলরেডি 12 8 5 অনুপাত বের করে ফেলছি, এটা অনুপাত আর বের করতে হবে না, বুঝতে পারছো। এটা আমরা অলরেডি অনুপাত যেহেতু বের করে ফেলছি, অনুপাত নিয়ে আর কোনো চিন্তা নাই। আমরা পরবর্তী কোশ্চেনে একটু চলে যাবো। হ্যাঁ ওই কোশ্চেনটা কিভাবে 18,000 টাকা হয় আমি একটু দেখবো। ঠিক আছে কিভাবে 18,000 টাকা হয় ওইটা আমি একটু পরে দেখবো। চলো এখন আমরা আপাতত সলভ করি, দেখি কি হয়। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা তো মোটামুটি বুঝলাম। 41 নম্বর কোশ্চেন আমরা চলে যাই, চলো 41 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো। ওকে দেখো 41 নম্বর ক খ গ তিনজন অংশীদার একটি কারবারে তাদের লাভ ক্ষতি বন্টন দেখো 5/10। আচ্ছা ঠিক আছে দেখো 5/10 3/8 আচ্ছা 2/16 ফাইন। হিসেবে বছর শেষে কারবারে মুনাফা হয়েছে এত টাকা, কয়ের পরিমাণ কত। এইটাকে আমরা দেখো একটা সিস্টেমে করবো। এটাকে প্রথমে আমরা প্রত্যেকটা লসাগুকে কি করবো বলতো, প্রত্যেকটা হরের লসাগু করে ফেলবো। দেখো 10 8 16 এর লসাগু করে ফেলো, কত হয় 5 4 8, 2 দিয়ে কাটো 5 2 4, 2 দিয়ে কাটো 5 1 2, 10 20 40 কত হয় 80 হয়। চলো 80 দিয়ে করি, 80 তাহলে হচ্ছে গুণ 80 গুণ 80 গুণ 80 ফাইন। তাহলে 8 10 80 5 কত 40, 8 হ্যাঁ ঠিকই তো আছে 8 আচ্ছা 40, হ্যাঁ ঠিক আছে। 10 3 10 কত 30, 5 16 80 16 5 16 5 5 2 10, তাহলে 40
40, 30, 10, 10 দিয়ে কাটো 4, 3, 1, ফাইন। তাহলে এখন দেখো আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কটটা চাইছে তাহলে 1,60,000 ইন্টু 4 ডিভাইড বাই 4 থেকে 7 8, 8 2 16, তাহলে 2 20,000, তাহলে 80,000 টাকা হয়। 80,000 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে দেখো কট টাকা হচ্ছে 80,000 টাকা, দেখো বুঝতে পারছো কিনা? ক পাবে হচ্ছে 80,000 টাকা, নাও দ্রুত অ্যান্সার করে ফেলো। ক পাবে হচ্ছে কত টাকা? 80,000 টাকা। ওকে ভেরি গুড, যারা অ্যান্সার করতে পারছো একটু ফার্স্ট অ্যান্সার করো। ক পাবে কত টাকা? 80,000। স্যার আমি যাই নামাজ পড়বো। ওকে বোন ঠিক আছে, যাও নামাজ পড়ে আসো। 80,000 টাকা আমরা শেষ করে দিই ম্যাথ। ওকে তারপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলতেছে, এ বি দুজন অংশীদার। ওকে এটা খুব সহজ একটা কোশ্চেন। 80,000 টাকা, দেখো এটা খুব সহজ কোশ্চেন। 80,000 টাকা ইন্টু বিটটা চাইছে, তাহলে বি 2 বাই নিচে কত 5, তাহলে 5 দিয়ে এটা কত? 500 লাখ 80, তাহলে 16 দুগুণে কত? 32,000 টাকা। ওকে এটা রাইট অ্যান্সার কত? 32,000 টাকা। ফাইন, এটা হচ্ছে রাইট অ্যান্সার কত? 32,000 টাকা। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত, ঠিক আছে? ওকে দ্রুত একটু অ্যান্সার করে ফেলবো। ওকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, না আর দেরি করবো না। চলো এরপরে 42 নম্বর শেষ 33 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। দেখো অংশীদারীদের ব্যবসা প্রতিষ্ঠানে একজন সীমাবদ্ধ অংশীদার নিচের কোনটি করতে পারে? দেখো মুনাফা বন্টনে অংশ নিতে পারে, ব্যবসায় হিসাব পরীক্ষা করতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানে অংশ নিতে পারে, নিজস্ব মূলধন ফেরত পেতে পারে। তাহলে বলো 43 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? বলো বলো তো। ওকে অংশীদার ব্যবসা একজন সীমাবদ্ধ অংশীদার কি করতে পারে বলো তো? ব্যবসা প্রতিষ্ঠানে বলো তো কি করতে পারে? ব্যবসা প্রতিষ্ঠানে অংশীদারে কি পরিচালনা অংশগ্রহণ করতে পারে। ওকে পরিচালনা অংশগ্রহণ করতে পারে। ফার্স্ট পরিচালনা অংশগ্রহণ করতে পারে, লিখো সবাই, পরিচালনা অংশগ্রহণ করতে পারে। ওকে পরিচালনা অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? পরিচালনা অংশগ্রহণ করতে পারে, তাহলে মোটামুটি আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো অংশীদারি ব্যবসায় কোনটি ব্যবসায় অনুরূপ? অংশীদারি ব্যবসায় কি বলছে? অংশীদারি ব্যবসায় কোন ব্যবসা অনুরূপ? রাষ্ট্রীয় ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, সমবায় না কোম্পানি? বলো তো কোন ব্যবসার মধ্যে হচ্ছে অংশীদারি ব্যবসায়? বলো তো আমাকে একটু, কোন ব্যবসায় বলো। ওকে অংশীদারি ব্যবসা হচ্ছে, দেখো রাষ্ট্রীয় ব্যবসার সাথে তুলনা করা যাবে না, সমবায় না কোম্পানি, তাহলে আলটিমেটলি এক মালিকানা ব্যবসার সাথে কি অনুরূপ। কারণ ওয়ান কাইন্ড অফ এক মালিকানা ব্যবসার মধ্যে কি লাভ লোকসান কি নিজেদের মধ্যে মণ্ডিত হয়, এক মালিকানা শুধুমাত্র কি মালিক থাকে একজন, অংশীদারি ব্যবসায়িক মালিক থাকে কয়েকজন, এইটুকুই পার্থক্য, ঠিক আছে? ওকে তাহলে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে এটা। পরবর্তী কোশ্চেনে যাই, দেখি কি বলছে। দেখো কত মান টান দিছে, আসলে আলটিমেটলি এইগুলো চায় না। দেখো আশা ও নিশা একটি অংশীদারি কারবার, দুজন অংশীদার, তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে এই যে দেখো, এই যে প্রারম্ভিক মূলধন থেকে শুরু করে এই যে দেখো দেখো একজনের প্রারম্ভিক মূলধন কত টাকা? 1,50,000 টাকা, এবং আরেকজনের কত টাকা? 1,00,000 টাকা। তারা মূলধনের উপর 10% সুদ ধার্য করে। আশা কারবার পরিচালনা অংশগ্রহণ করে না। আশা কারবার কি কি করে না? আলটিমেটলি লাইনই এটা। দেখো টাকার অ্যামাউন্ট করে দিচ্ছে শুধু শুধু তোমাদের প্যাচ বাজানোর জন্য, বুঝতে পারছো? দেখো টাকার অ্যামাউন্ট দিচ্ছে শুধু শুধু প্যাচ বাজানোর জন্য, টাকার অ্যামাউন্ট তোমার লাগবেই না। তবে আশা কারবারে কি করে না বলো তো ভাইয়া? পরিচালনা অংশগ্রহণ কি বলো? পরিচালনা অংশগ্রহণ করে না। ওকে ঠিক আছে, তাহলে এটা রাইট আনসার কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত, দেখি দ্রুত। এখন দেখো যে ব্যবসা কারবারে পরিচালনা অংশগ্রহণ করে না তাকে কি বলা হয় বলো? যে কারবারে ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা অংশগ্রহণ করা তাকে কি বলা হয়? নিষ্ক্রিয় অংশীদার। দ্রুত বলো, তাকে কি বলা হয়? নিষ্ক্রিয় অংশীদার। ওকে কে কে বুঝতে পেরেছো বলো ভাই, আমাকে একটু কমেন্টে জানাও। আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যন্ত চলে আসছি, একটু দ্রুত জয়েন করবা, ঠিক আছে? ওকে দ্রুত ভাইয়ারা। ওকে ভাই একটু জানাও এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা, দ্রুত, দেরি করবো না, ঠিক আছে? আমরা ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, আশা করছি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারতেছো। ওকে 45-এর বি, ভেরি গুড। বেশি বেশি অ্যান্সার করো একটু দ্রুত, ঠিক আছে? বেশি বেশি অ্যান্সার করো, আমরা ক্লাসটা শেষ করে দিব। চলো এরপর হচ্ছে 36 নম্বর কোশ্চেন দেখো। এরপর মনে হয় মতন ম্যাথ নাই সম্মত। যে মূলধন অংশীদারীদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা দ্বারা হ্রাস পায় না তাকে কি বলে বলো তো? যে মূলধন অংশীদারীদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা দ্বারা হ্রাস পায় না, কথাটা কিন্তু অনেক কঠিন একটা কথা, বুঝতে পারছো? কথাটা কিন্তু যথেষ্ট কঠিন একটা কথা, আশা করি তোমরা কথাটা বুঝতে পারবা। দেখো মানে কি বলছে, দেখো যে মূলধন অংশীদারীদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা দ্বারা হ্রাস বৃদ্ধি পায় না। একটা প্রতিষ্ঠান চালু করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মূলধন থাকে, যে মূলধনটা প্রতিষ্ঠান চলার জন্য কি সবসময় একটা বেস হয়ে কাজ করে। যেমন ধরো একটা বিল্ডিং যদি তুমি তৈরি করো, ওই বিল্ডিং এর বেসমেন্টটা কি সবসময় স্থির থাকে না? ওইটা কি প্রতিষ্ঠানের দেনা পাওনা কোনো কিছু ক্ষেত্রে কাজে লাগে না, এছাড়া অন্য কোনো মাধ্যম থেকে হিসাব পূরণ করা। তাহলে দেখো স্থায়ী মূলধন হচ্ছে এমন একটা মূলধন যেটা কি দেখো কারো স্বার্থ রক্ষার জন্য দেনা পাওনা হ্রাস বৃদ্ধি পাইলেও কি ওইটা কোনো পরিবর্তন হয় না। তাহলে সিজুলিশ হচ্ছে ডি, ভেরি গুড। ওকে যে অ্যান্সার করতে পারছো ডি, থ্যাংক ইউ। ডি নাম্বারটা রাইট অ্যান্সার, ভেরি গুড। ওকে তাহলে দেখো আমাদের একটু বুঝতে হবে বা ঠান্ডা মাথায় অ্যান্সারগুলো করতে পারলে আশা করি ইনশাল্লাহ পরীক্ষায়
খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে 47। দেখো 47 কি বলতেছে, 47 বলতেছে কি দেখো, ওই দেখো চুক্তির অবর্তমানে অংশীদারীদের প্রাপ্ত ঋণের সুদ কত বলো তো। চুক্তিতে নাই, ধরো চুক্তিতে লেখা নাই, ধরো একজন ঋণ প্রদান করছে, তবুও কি সে সুদ পাবে, বুঝতে পারছো? তাহলে কত হবে বলো তো, বলো কত হবে, দ্রুত জানাও কত হবে দেখি, একটু দ্রুত জানাবা, দ্রুত ফাস্ট। 6%, তাই তো? এটা আমরা সবাই জানি যে আলটিমেটলি চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের সুদ কত পার্সেন্ট, ঋণের সুদ হচ্ছে কত পার্সেন্ট ভাইয়া, 6%। ওকে ফাইন। তাহলে চলো 47 এর পর হচ্ছে 48 নম্বর কোয়েশ্চেন। দেখো কোন অংশীদারি ব্যবসায় মূলধনের ভিত্তি বলো তো, অংশীদারি ব্যবসায় মূলধনের ভিত্তি বলো, খুবই সহজ, এটা হচ্ছে চুক্তিপত্র। অংশীদারি ব্যবসায় আলটিমেটলি সবচেয়ে বড় ভিত্তি কি, চুক্তিপত্র। চুক্তিপত্র না থাকলে কিন্তু কি অংশীদারি ব্যবসায় আসলে পরিচালনা করা যায় না। ঠিক আছে ফাইন, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো অ্যান্সারটা বুঝতে পারছো কিনা, সবাই একটু আমাকে কনফার্ম করবা। আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, ক্লাসে যারা যারা যুক্ত আছে একটু দেখো। ঠিক আছে ওকে, ক্লাসের উপস্থিতি, ওকে ক্লাসের উপস্থিতি অনেক কম, বুঝতেছি না সবাই কি মাত্র 60 জন ক্লাস করতেছো। ওকে ফাইন, ঠিক আছে আমরা 60 জন নিয়ে ক্লাস করব। ওকে, শিক্ষার্থীরা অনেক বেশি কোশ্চেন পেয়ে ভয় পেয়ে গেছে, বুঝতে পারছো? তবে আমি খুবই আনন্দিত যে আমার এই 60 জন শিক্ষার্থী যেন ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এখানে যারা 60 জন ক্লাস দেখতেছো, আমি বিশ্বাস করি এই 60 জন ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সবার চান্স পাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওকে ঠিক আছে চলো। চুক্তি অংশীদারি ব্যবসায় চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচে কোনটি প্রাপ্য হবে বলো তো। ওকে বলো এটা কি হবে, এটা সবাই একটু অ্যান্সার করো। ওকে ঠিক আছে, দ্রুত একটু অ্যান্সার করে বসো, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। চলো আমরা একটু আগে পড়ে আসছি যে আলটিমেটলি দেখো চুক্তি না থাকলে কি পায় মানুষ, সুদ পায়, ঋণের সুদ পায়, তাই না? দেখো ঋণের সুদ কি, দেখো চুক্তি না থাকলেও কি ঋণের সুদ মাস্ট বি পরিশোধ করতে হবে, তাহলে রাইট আনসার হচ্ছে ঋণের সুদ। চলো আমরা লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসের, হ্যাঁ এইটাই লাস্ট কোশ্চেন। আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা মানে তোমরা অ্যাটেন্ড ছিলাম, আমি তোমাদের সাথে অ্যাটেন্ড ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি লাস্ট কোশ্চেনে চলে আসছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, কেননা আলটিমেটলি সবাই কিন্তু এতগুলো কোশ্চেন ধৈর্য ধরে করে নেই। তোমরা একদম ধৈর্য ধরে ছিল, আশা করি তোমাদের ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি জানি বা ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হোক, সুন্দর হোক আশা করছি। আমরা লাস্ট কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? ওকে লাস্ট কোশ্চেন সলভ করবো। দেখো অংশীদারিগণ প্রত্যেকে মাসের মাঝামাঝি সময়, প্রত্যেকটা মাসের মাঝামাঝি সময় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে, মোট উত্তোলনের উপরে কত মাসে সুদ ধরতে বলো তো? 5.5 মাস, 5.5। ওকে লাস্ট কোশ্চেন অ্যান্সারটা সবাই দাও লাস্ট। ওকে 50 এ না রে ভাই, ও সরি মাঝামাঝি, মাঝামাঝি সরি সরি মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি, মাঝামাঝি হলে 6 মাস শুদ্ধ হতো, মাঝামাঝি বছরের শেষে হলে কি, শুরুতে, শুরুতে হলে কি বলতো, শুরুতে হলে হচ্ছে 6.5, 6.5। ওকে মাঝে হলে কি বলতো, মাঝে হলে হচ্ছে 6, আর শেষে হলে কি বলতো, মাসের শেষে হলে 5.5। ওকে ঠিক আছে, তাহলে রাইট আছে কি বলতো, যেহেতু বলছো মাঝামাঝি তাহলে কি হবে, 6 মাসের সুদ হবে। ওকে 6 মাসের সুদ না, 50-এর 6 মাসের সুদ হবে, এ হবে, এ হবে, এ 50-এর এ। মাহফুজ অ্যান্সার রাইট হয়েছে, ইভার অ্যান্সার রাইট হয়েছে, আশপিয়ার অ্যান্সার রাইট হয়েছে, ফাহিজার অ্যান্সার ভুল হয়েছে। ইভা ভেরি গুড সঠিক অ্যান্সার দিয়েছো, আবার আশপিয়া সঠিক অ্যান্সার, ভেরি গুড। মুন সঠিক অ্যান্সার, ইভা সঠিক অ্যান্সার দিয়েছো, উপমা সঠিক অ্যান্সার দিয়েছো, জামির অ্যান্সার ভুল করেছো। ইভা থ্যাংক ইউ বোন, আবার অ্যান্সার হয়েছে। ওকে ঠিক আছে, এ হবে না স্যার, এ হবে, হ্যাঁ আশপিয়া এ, এ হবে বোন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের সাথে আজকে ক্লাসটা নিয়ে খুব ভালো লাগলো, তোমরা অনেক অ্যাটেন্ড ছিলাম, পাশাপাশি হচ্ছে ক্লাস করেছো। আমি জানি না ক্লাস বুঝতে পারছো কিনা, যদি এটা আমার ক্লাস না, তবু যেহেতু আমি যদি অ্যাডমিশনও অ্যাকাউন্টিং পড়াই, সো দ্যাটস ক্লাসটা আমার মনে হয় যতটা খারাপ হয়নি, তোমরা ভালো জানো। যাই হোক ঠিক আছে, সবার জন্য মন থেকে দোয়া শুভকামনা, আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবা, আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কোশ্চেনে, আমাকে দয়া করে একটা হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়ে রাখবে যে স্যার এই কোশ্চেনটা অ্যান্সার ভুল হয়েছে বা এইটা একটু সমস্যা। ঠিক আছে, আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই জানাবা ক্লাসটা কেমন ছিল, ক্লাসটা বুঝতে পারছো কিনা, সবকিছু ঠিক ছিল কিনা। তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে আল্লাহ হাফেজ।